আচ্ছা, আগের দিন আমরা কতদূর হয়েছিল আমাদের রাজবেরি পোস্ট পর্যন্ত? তাহলে আমরা বিপ্লবী আন্দোলনের মহারাষ্ট্র কভার হয়ে গেছে, বাংলা হয়ে গেছে, পাঞ্জাব হয়ে গেছে, মাদ্রাস হয়ে গেছে, তাই তো? তাহলে এই যে বিপ্লবী আন্দোলন যেটা ফার্স্ট ফেজ ছিল সেটা কি শুধুমাত্র এই কটা জায়গাতে সীমাবদ্ধ ছিল? এই কটা জায়গা থেকে সীমাবদ্ধ ছিল, আর অন্য কোনো জায়গায় হয়েছিল? হ্যাঁ, ঠিক আছে, চল তাহলে আজকে আমরা জানার চেষ্টা করব যে ভারতের বাইরে কোথায় বিপ্লবী আন্দোলন হয়েছিল, আর ভারতের বাইরে যে বিপ্লবী আন্দোলন হয়েছিল সেটা মেইনলি নর্থ আমেরিকাকে কেন্দ্র করে কেন হয়েছিল। ঠিক আছে, রাসবিহারী বোসে শেষ পর্যন্ত কি হলো, তারপর কিভাবে আমাদের এই আন্দোলনটা ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটি শেষ হলো, এবং আমাদের বজবজের নাম কমকাত বড় বজবজ কেন জানিস কেউ? জাপানি জাহাজ একটা ছিল। হ্যাঁ, ঠিক আছে, এই কটা জিনিস আজকে আমরা দেখার চেষ্টা করব। ওকে, তাহলে আমরা আগের ক্লাস পর্যন্ত মোটামুটি ভারতের মধ্যে যে বিপ্লবী আন্দোলনগুলো হয়েছে সেইগুলো বোঝার চেষ্টা করেছি। ঠিক আছে, এবার আমরা একটু ভারতের বাইরে যাব। তাহলে ভারতের বাইরে বিপ্লবী আন্দোলন বলতে হচ্ছে মেন তিনটে আন্দোলনকে বোঝায়। তিনজনের নেতৃত্বে মেন এই আন্দোলনটা হয়েছিল। একটা হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা। শ্যামজি কৃষ্ণ বর্মাটা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম। ঠিক আছে, শ্যামজি কৃষ্ণ বর্মাটা আমরা অলরেডি পড়ে নিয়েছিলাম। শ্যামজি কৃষ্ণ বর্মা কোথায় বিপ্লবী আন্দোলন করেছিল? লন্ডনে। এবং লন্ডনে তিনি কিভাবে বিপ্লবী আন্দোলন করতেন? লন্ডনে কিভাবে বিপ্লবী আন্দোলন সংগঠিত করতেন? ভারত থেকে নিয়ে যেতেন, তাই তো? কাকে নিয়ে গেছিলেন তিনি? সাভারকারকে নিয়ে গেছিল। এবং তাকে রেখেছিল কোথায়? তাকে রেখেছিল কোথায়? ইন্ডিয়া হাউসে রেখেছিল তো। এবং শেষ পর্যন্ত শ্যামজি কৃষ্ণ বর্মার কি হলো? প্যারিসে চলে গেল। কেন চলে গেল? কারণ ওই জায়গাটা সম্পর্কে ব্রিটিশরা জেনে গেছে। হ্যাঁ, মদনলাল জিন্ডা তো 1909 এর হচ্ছে ফাঁসিতে মারা যায়। ওই যে বন্দুকটা চালিয়েছিল, বন্দুকটা হতে এসেছিল 1909 তে ফাঁসি হয়। 1909 তে মদনলাল জিন্ডার ফাঁসি হচ্ছে, তাই তো? এবং এর ফলে ইন্ডিয়া হাউসটাকে সবাই খোঁজার চেষ্টা করছে। এবং ইন্ডিয়া হাউসের মেইন যে তিনজন মেম্বার, শ্যামজি কৃষ্ণ বর্মা, সেকেন্ড বিপি সাভারকার, এন্ড থার্ড লালা হরদয়াল, এরা তিনজন তিন দিকে চলে যাচ্ছে। একজন ইন্ডিয়া চলে আসছে, একজন প্যারিস চলে যাচ্ছে, আর একজন আমেরিকা চলে যাচ্ছে। ঠিক আছে, মানে এইভাবে শ্যামজি কৃষ্ণ বর্মা এবং তার ইন্ডিয়া হাউস মোটামুটি 1909 সাল নাগাদ তার মোটামুটি চ্যাপ্টারটা ক্লোজ হচ্ছে। এবার সেকেন্ড যেটা হচ্ছে ম্যাডাম ভিকাজি কামা। ইনি হচ্ছে ম্যাডাম ভিকাজি কামা। ঠিক আছে, ইনি মোটামুটি জন্মেছিলেন বম্বে প্রেসিডেন্সিতে। ঠিক আছে, আমরা জানি, জেনে এসেছি যে বম্বে প্রেসিডেন্টে প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল কত সালে? বম্বে প্রেসিডেন্সিতে প্লেগের প্রাদুর্ভাব হয়েছিল কত সালে? 1897 সালে। এই প্লেগের জন্য আর কি কিছু হয়েছিল? কি হয়েছিল? আইরেস্টকে মারা গেছিল। হ্যাঁ, আইরেস্ট কি ছিল? আইরেস্ট আর ডব্লিউসি র্যান্ড। কে মেরেছিল? সাভারকার। চাপেকর কথা। সাভারকার তখন আসে না, চাপেকর কথা, তাই তো? আচ্ছা, এই হ্যাঁ, ডব্লিউসি র্যান্ড
র্যান্ডি মেইন ছিল আর কি, আর ওটা আয়াস তো সেনাপতি ছিল, যা ওকে মারতে চাওয়া হয়নি কিন্তু ও একসাথে ছিল বলে ওকে মেরে দেওয়া হয়েছে। আর মেরে দিয়েছিল কে? চাপেকার ব্রাদার্স। চাপেকার ব্রাদার্স কয়জন ভাই ছিল? তিনজন ছিল। চাপেকার ব্রাদার্স এই যে র্যান্ডকে মেরেছিল, এই যে তার এই চিন্তা ভাবনাটা কেন এসেছিল, কে তার এই চিন্তা ভাবনা তার মাথায় ঢুকিয়েছিল? তুমি যদি তাকে মেরে ফেলো, তুমি তো অত্যাচারীকে মারা ফেলো, তোমার কোনো দোষ হবে না। বিজি ছিল মারাঠি পালগঙ্গাধর ছিল। ঠিক আছে, যখন ওই সময় চাপেকার ব্রাদার্স হচ্ছিল, তখন এই সময় ঠিক সেম টাইমে ম্যাডাম ভিকাজি কামা 1897 সাল নাগাদ ওই যে প্লেগের যে আবির্ভাব হয়েছিল, তিনি কি করছেন, ওই যে ওই আক্রান্ত ব্যক্তির তিনি সেবা করছেন আর কি। ঠিক আছে, এই যখন প্লেগের প্রাদুর্ভাব হয়, এবার সেবা করতে করতে ম্যাডাম ভিকাজি কামারও প্লেগে আক্রান্ত হয়ে পড়ছেন, এবং এর জন্য তিনি মেডিকেল কেয়ার নিতে 1902 সালে তিনি যাচ্ছেন লন্ডনে। 1902 সালে ম্যাডাম ভিকাজি কামা যাচ্ছেন লন্ডনে। ঠিক আছে, 1902 সালে ম্যাডাম ভিকাজি কামা তিনি যে প্লেগে আক্রান্ত হয়েছিলেন তার মেডিকেল কেয়ার নিতে 1902 সালে তিনি লন্ডনে চলে যাচ্ছেন। ঠিক আছে, এবং লন্ডনে গিয়ে তিনি পরিচিত হচ্ছেন কার সাথে? শ্যামজি কৃষ্ণ বর্মার সাথে। লন্ডনে গিয়ে তিনি পরিচিত হচ্ছেন কার সাথে? শ্যামজি কৃষ্ণ বর্মার সাথে। এবং শ্যামজি কৃষ্ণ বর্মার সাথে পরিচিত হওয়ার পর শ্যামজি তাকে বাইরের লাইট জ্বালাতে বলছে। বাইরে লাইট জ্বালাতে বলবো। লাইটটা সুইচ কোনটা? আচ্ছা, তাহলে যখন সে লন্ডনে আসছে তখন সে দেখা করতে কার সাথে? শ্যামজি কৃষ্ণ বর্মার সাথে। ঠিক আছে, শ্যামজি কৃষ্ণ বর্মা আবার ম্যাডাম কামাকে পরিচিত করাতে কার সাথে? দাদাভাই নৌরোজির সাথে। শ্যামজি কৃষ্ণ বর্মা দেখা করাচ্ছে ম্যাডাম ভিকাজি কামাকে দাদাভাই নৌরোজির সাথে। ঠিক আছে, তখন ম্যাডাম ভিকাজি কামা মোটামুটি 1904 সাল নাগাদ তিনি দাদাভাই নৌরোজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, 1904 সাল নাগাদ ম্যাডাম ভিকাজি কামা দাদাভাই নৌরোজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে যাচ্ছে। ঠিক তার এক বছর পর 1905 সালে ম্যাডাম ভিকাজি কামা সে লন্ডন ছাড়ছে এবং সে চলে যাচ্ছে প্যারিসে। লন্ডন ছাড়ছে এবং সে চলে যাচ্ছে প্যারিসে, এবং সেখান থেকে স্থাপন করছে প্যারিস ইন্ডিয়া সোসাইটি। এবং সেখানে স্থাপন করছে প্যারিস ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে, আর একটা বলছি 1997 সাল নাগাদ বম্বেতে যে প্লেগের প্রাদুর্ভাব হয়, সেই প্রাদুর্ভাবে ম্যাডাম ভিকাজি কামা কাজ করতে করতে তিনিও সেই রোগে আক্রান্ত হয়ে পড়েন। 1902 সালে তিনি মেডিকেল ট্রিটমেন্টের জন্য লন্ডনে যাচ্ছেন। লন্ডনে গিয়ে দেখা করছেন শ্যামজি কৃষ্ণ বর্মার সাথে। শ্যামজি কৃষ্ণ বর্মা ম্যাডাম ভিকাজি কামাকে দেখা করাচ্ছে দাদাভাই নৌরোজির সাথে। 1904 সালে ভিকাজি কামা দাদাভাই নৌরোজির পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হচ্ছেন। 1905 সালে সে লন্ডন ছেড়ে প্যারিসে চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে স্থাপন করছে প্যারিস ইন্ডিয়া সোসাইটি। ঠিক আছে, ঠিক যেরকম শ্যামজি কৃষ্ণ বর্মা ইন্ডিয়া হাউস তৈরি করেছিল, ঠিক সেম রকম ভাবে ম্যাডাম ভিকাজি কামা প্যারিসে স্থাপন করছে প্যারিস ইন্ডিয়া সোসাইটি। অর্থাৎ
যেরকম ভাবে লন্ডনে বিপ্লবীদের আখড়া ছিল ইন্ডিয়া হাউস, সেরকম ভাবে প্যারিসে বিপ্লবীদের আখড়া ছিল প্যারিস ইন্ডিয়া সোসাইটি। এই যে শ্যামজি কৃষ্ণ বর্মা 1909 সালে যে লন্ডন ছেড়ে প্যারিসে চলে এসেছিল, কোথায় ছিলেন তিনি? তিনি এখানে ছিলেন, প্যারিস ইন্ডিয়া সোসাইটিতে। ঠিক আছে, চলো বুঝা দাদা, বুঝলাম। ওদের টাকা পয়সা কি দিত? বড় সোসাইটি খুলে দিল, ডাকাতি ডাকাতি মহিলা ডাকাতি করতো। ওখানে ডাকাতি করতো, ফান্ড রেজ করে, ডাকাতি করে। ধর আমাদের ইন্ডিয়াতে ডাকাতি হচ্ছে, সেই টাকাটা ওখানে চলে যাচ্ছে। তাছাড়া অনেকে তো ওখানে গ্রান্ট দিচ্ছে। হ্যাঁ, অনেকে ফান্ড রেজ করছে, ওখানে যারা ইন্ডিয়ান রয়েছে, প্যারিসে বা লন্ডনে যারা ইন্ডিয়ান রয়েছে, তারা এই সোসাইটি চালানোর জন্য টাকা দিচ্ছে। ঠিক আছে, অনেকভাবে টাকা আসতে পারে। এতটা বুঝতে পেরেছি? আচ্ছা, সব থেকে বেশি ম্যাডাম ভিকাজিকে যার জন্য আমরা চিনি, সেটা হচ্ছে 22 আগস্ট 1907 সালে জার্মানিতে একটা কনফারেন্স হয়, বা 1907 সালে জার্মানিতে একটা কনফারেন্স হয়, ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স। ঠিক আছে, সেখানে ম্যাডাম ভিকাজি কামা আর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় সেখানে পৌঁছচ্ছে, এই কনফারেন্সে যোগ দিচ্ছে। এবং সেখানে ভারতের বাইরে ম্যাডাম ভিকাজি কামা স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করছে। ঠিক আছে, 1907 সালে ম্যাডাম ভিকাজি কামা আর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, যাকে আমরা চট্ট বলে জানি, ঠিক আছে, এরা দুজনে 1907 সালে জার্মানিতে অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্সে যোগদান করছে। এবং যোগদান করে ম্যাডাম ভিকাজি কামা ভারতের বাইরে প্রথম স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করছে, অর্থাৎ এই পতাকাটা। ঠিক আছে, স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করছে। আর ভারতের পতাকা প্রথম কোনটা? সেটা হচ্ছে এইটা। এটা করা হয়েছিল 1907। কোথায় করা হয়েছিল? কলকাতা। ঠিক আছে, এটা করা হয়েছিল কলকাতা, সরি 1906। ঠিক আছে, স্বদেশী আন্দোলন চলছিল সেই সময়। 1905 সালে বঙ্গভঙ্গ হয়, তারপরে বঙ্গভঙ্গের প্রতিরোধে স্বদেশী আন্দোলন হয়। সেই স্বদেশী আন্দোলনের প্রতীক হিসেবে কলকাতাতে 1906 সালে প্রথম ভারতের পতাকা উত্তোলন করা হয়, সেটা হচ্ছে এইটা। ঠিক আছে, এটা ভারতের মধ্যে। আর যদি বলা হয় ভারতের বাইরে, তাহলে সেটা করেছিলেন ম্যাডাম ভিকাজি কামা 1907 সালে জার্মানিতে। ঠিক আছে, এটা হচ্ছে এইটা। বুঝা গেল? তাহলে যদি বলা হয় ভারতের বাইরে স্বাধীন ভারতের প্রথম পতাকা কে উত্তোলন করেছিল? ম্যাডাম ভিকাজি কামা। কোথায় উত্তোলন করেছিল? হ্যাঁ, স্বাধীন ভারতের। আমরা ভারত যখন স্বাধীন হবে, তার পতাকা হচ্ছে এটা। এটা তো 1907 বলুন। হ্যাঁ, আমরা যখন স্বাধীন হব, তখন আমাদের পতাকা হবে এইটা। ঠিক আছে, ওনার সাথে আরেকজন কে ছিল বলুন? বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়। ঠিক আছে, এবার মেন এই যে ভারতের বাইরে তিনি যে ভারতের পতাকা উত্তোলন করেছিলেন, তার জন্য ম্যাডাম ভিকাজি কামাকে আমরা সব থেকে বেশি পরিমাণে জানি। আর তার দুটো সাহিত্য বা ম্যাগাজিন দুটো তিনি পাবলিশ করেছিলেন। একটা হচ্ছে বন্দে মাতরম, আর একটা হচ্ছে মদন তলওয়ার। ঠিক আছে, ম্যাডাম ভিকাজি কামা দুটো পেপার পাবলিশ করেছিল, একটা হচ্ছে বন্দে মাতরম আর একটা হচ্ছে মদন তলওয়ার। ঠিক আছে, বন্দে মাতরম আমরা জানি, বন্দে মাতরম কবিতাটা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস থেকে নেওয়া হয়েছে। এই বন্দে মাতরমটা ভারতীয় বিপ্লবীদের মধ্যে এতটা প্রভাব বিস্তার করেছিল, শেষ পর্যন্ত এই বন্দে মাতরম কবিতাটা ব্রিটিশ গভর্নমেন্ট ব্যান করে দিচ্ছে। ঠিক আছে, সেই ব্যান করার প্রতিবাদে ম্যাডাম ভিকাজি কামা তিনি বন্দে মাতরম প্যাম্পলেট বা নিউজ পেপার তিনি পাবলিশ করছেন। ঠিক আছে, প্যারিসে। আর একটা হচ্ছে মদন তলওয়ার। আমরা জানি 1909 সালে মদনলাল ধিংনাকে ফাঁসি দেওয়া হচ্ছে। তারই প্রতিবাদ স্বরূপ তিনি
পাবলিশ করছেন কি মদন তালওয়ার বলে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি ম্যাডাম ভিকাজি গামা। তাহলে ম্যাডাম ভিকাজি গামা তিনি বম্বেতে থাকতো, সেই প্লেগে আক্রান্ত হওয়ার পর মেডিকেল ট্রিটমেন্টের জন্য তিনি লন্ডনে গেল। লন্ডনের সাথে তার সাথে দেখা হলো শ্যামজি কৃষ্ণ বর্মার। পরবর্তীকালে দাদাভাই নৌরোজির সাথে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছিল 1 বছর। তার পরের বছর সে প্যারিস চলে যাচ্ছে, সেখানে গিয়ে প্রতিষ্ঠা করছে প্যারিস ইন্ডিয়ান সোসাইটি। এবং সেখান থেকে ম্যাডাম ভিকাজি গামা আর বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায় যাচ্ছে 1907 সালে ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্সে, এবং সেখানে স্বাধীন ভারতের প্রথম পতাকা উত্তোলন করছে, এটা হচ্ছে ওইটা, ঠিক আছে। এবং দুটো তিনি নিউজপেপার বা প্যাম্পলেট পাবলিশ করছেন, একটা ব্রিটিশ গভর্নমেন্ট যে বন্দে মাতরম ব্যান করে দিয়েছিল তার প্রতিবাদে বন্দে মাতরম, আর 1909 সালে মদনলাল ইংরেজি ফাঁসি হয়েছিল তার প্রতিবাদে মদন তলওয়ার, ঠিক আছে। এটা হচ্ছে ম্যাডাম ভিকাজি গামা। তাহলে ভারতের বাইরে যে 3 জনের নেতৃত্বে আন্দোলন হয়েছিল, একটা হচ্ছে শ্যামজি কৃষ্ণ বর্মা, সেকেন্ড হচ্ছে ম্যাডাম ভিকাজি গামা, আর থার্ড হচ্ছে লালা হরদয়াল। দুটো আমরা দেখে নিয়েছি, বা থার্ড। ওকে, আর ভারতের প্রথম পতাকা কোথায় উত্তোলন করা হয়? কত সালে? 1906 সালে। আচ্ছা, ম্যাডাম ভিকাজি গামা যে দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট ছিলেন, দাদাভাই নৌরোজি অ্যাসিস্ট্যান্ট ছিলেন, এই দাদাভাই নৌরোজিকে আমরা কি নামে জানি? তার লেখা বইয়ের নাম পভার্টি অ্যান্ড আনবিউটি স্কুল অফ ইন্ডিয়া। দাদাভাই নৌরোজি ভারতের ন্যাশনাল কংগ্রেসের কতবার প্রেসিডেন্ট হয়েছিলেন? 3বার। কত বছর সালে? 1886 86 1907 1907 পরে যখন পালিয়ে ওখানে বসে 1907 কেন? সাথে তো রাজবিহারী ঘোষ। সাথে তো রাজবিহারী ঘোষ ছিল। ঝামেলা হয়ে গেল যখন নিউজ আবার আসলো। সাথে তো সুরাট স্প্লিট হয়েই গেল। সাথে কেন বলছো? 6-7 মতোই তো রাজবিহারী ঘোষ। 5-এ বসছে। 7-8 রাজবিহারী। হ্যাঁ 6-7 অব্দি রাজবিহারী ঘোষ। আর 6 না 7-8 7-8 7-8 8 হবে কি? 6 6-7 6 সাথে কি 6 বসছিল। হ্যাঁ 6 সুরাট স্প্লিট হলো। না 6 বসছিল। 7-এ সুরাট স্প্লিট হলো। 6 তো ইয়ে বসছিল দাদাভাই নৌরোজি। বঙ্গভঙ্গ হওয়ার পর এক্সট্রিমিস্ট আর মডারেটদের মধ্যে বিরোধ বাড়ছে যে কে প্রেসিডেন্ট হবে, বা দাদাভাই নৌরোজিকে সবাই শ্রদ্ধা করতো, ঠিক আছে। সেই জন্য 6 দাদাভাই নৌরোজি প্রেসিডেন্ট হচ্ছে, ঠিক আছে। আর 1906 1886 আর সেই কি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিল কি? কোন হাউসের মেম্বার ছিল? হাউস অফ কমন্স। হাউস অফ কমন। এটা আপার হাউস না লোয়ার হাউস? লোয়ার। আর আপার হাউসের নাম হাউস অফ লর্ডস। তাহলে প্রথম ভারতীয় যিনি ব্রিটিশ পার্লামেন্টের মেম্বার ছিলেন, তাই তো, তাকে গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া বলা হয়। তার হ্যাঁ লিবারেল পার্টি। আর তার লেখা একটি বইয়ের নাম প্রভার্টি এন্ড আনবিউটি স্কুল ইন ইন্ডিয়া। আর তিনি মোট 3 বার ভারতের কংগ্রেসের প্রেসিডেন্ট হয়েছিল, 86, সম্ভবত 93, 1893 আর 1906, ঠিক আছে। আর আমাদের ন্যাশনাল এবং মানে ভারতের জাতীয় আয়ও মাপ করেছে। হ্যাঁ ওকে। আচ্ছা, গদর আন্দোলনটা সূত্রপাত কোথায় হয়েছিল? সান ফ্রান্সিসকো। লালা হরদয়াল। গদর আন্দোলনের সূত্রপাত সান ফ্রান্সিসকোতে হয়েছিল। সান ফ্রান্সিসকোতে কেন হয়েছিল? কারণ চলে গেল কমিউনিটির একটা বড় ইনফ্লুয়েন্স আছে। আমরা যদি দেখি গদর আন্দোলনটা সাধারণত পাঞ্জাবিদের দ্বারা রেগুলেটেড, ম্যাক্সিমাম সেখানে পাঞ্জাবি ছিল, ঠিক আছে। শিখ কমিউনিটি ছিল। শিখ কমিউনিটি বড়টা ভুল, পাঞ্জাবি ছিল। পাঞ্জাবির মধ্যে মুসলিম পাঞ্জাবিও ছিল, আবার শিখ পাঞ্জাবিও ছিল, ঠিক আছে। কারণ পার্টিকুলারলি ভাবে শিখ পাঞ্জাবি বড়টা ভুল, পাঞ্জাবি কমিউনিটি আমরা বলতে পারি। ওকে, তাহলে গদরের আশেপাশে যা কিছু হয়েছিল মোটামুটি আমরা দেখি সাধারণত নর্থ আমেরিকাকে কেন্দ্র করে হয়েছিল, তাই না? সাধারণত নর্থ আমেরিকা কেন্দ্র করে হয়েছিল। নর্থ আমেরিকা কতগুলো দেশ নিয়ে গঠিত?
নর্থ আমেরিকা কতগুলো দেশ নিয়ে গঠিত? কতগুলো? গদর আন্দোলন সাধারণত নর্থ আমেরিকাকে নিয়ে গঠিত হয়েছিল সাধারণত। আর নর্থ আমেরিকা কতগুলো দেশ নিয়ে গঠিত? 20টা মতো। উত্তর কানাডা, ইউএস, মেক্সিকো, তারপরে সিরিয়া, বেলিজ, তারপরে কিউবা, হন্ডুরাস, পানামা, তারপরে হচ্ছে কোস্টারিকা, তারপরে কিউবা, একটা ছিল জামাইকা, হ্যাঁ বারবাডোস, বারবাডোস ছিল। আর কিছু আছে, পানামা আছে। যাই হোক, তাহলে সাধারণত গদর আন্দোলন সাধারণত আমরা নর্থ আমেরিকা কেন্দ্র করে দেখতে পাই। তাহলে এবার প্রশ্ন, নর্থ আমেরিকাতেই কেন? অন্য কোনো জায়গায় হলো না কেন? লন্ডনে হতে পারতো, জার্মানিতে হতে পারতো, প্যারিসে হতে পারতো, এটা নর্থ আমেরিকাতে কেন হলো? অন্য কোনো জায়গায় কেন না? বলতে পারবেন? 1904 সাল নাগাদ ভারত থেকে প্রচুর পরিমাণে শিখ মানে পাঞ্জাবি তারা মাইগ্রেট করতে শুরু করে সাধারণত নর্থ আমেরিকার দিকে, বিশেষ করে ক্যানাডাতে। ঠিক আছে, কেন মাইগ্রেট করতে শুরু করে? আমরা যখন পাঞ্জাবের বিপ্লবী আন্দোলন দেখেছিলাম তখন ওখানে আমরা দেখেছিলাম পাঞ্জাবের বিপ্লবী আন্দোলন হয়েছিল কৃষক অসন্তোষের কারণে, তাই না? ওখানে একটা না হয়েছিল, তার সেইখানে বলা হয়েছিল যে যে জমিতে এতদিন ধরে তারা বসবাস করছে সেই জমি তাদের নয়, তার যদি উত্তরাধিকার না থাকে তাহলে সেই জমি ব্রিটিশ গভর্নমেন্টের কাছে চলে যাবে, এটা ওখানে বলা হয়েছিল। এবং সেইটার পরিপ্রেক্ষিতে পরবর্তীকালে পাঞ্জাবি, তারপর আর কি ছিল ভারত মাতা, এই দুটো নিউজ পেপারে প্রচুর পরিমাণে পাবলিশ হতে শুরু করে এবং পরবর্তীকালে লালা লাজপত রায় এবং অজিত সিং এর নেতৃত্বে পাঞ্জাবে বিপ্লবী আন্দোলনের সূত্রপাত ঘটে। যখন পাঞ্জাবে এই সমস্ত জিনিস ঘটছিল তখন পাঞ্জাবিদের মনে একটা ভয় সৃষ্টি হয়, যদি এই লাইনটা উইথড্র না করা হয় তাহলে তো আমাদের কোনো অস্তিত্বই থাকবে না। ঠিক আছে, সেই পরিপ্রেক্ষিতে 1904 সাল নাগাদ প্রচুর পরিমাণে শিখ ইন্ডিয়া থেকে মাইগ্রেট করতে শুরু করছে। ঠিক আছে, প্রচুর পরিমাণে শিখ ইন্ডিয়া থেকে মাইগ্রেট করতে শুরু করছে এবং তারা এসে পৌঁছাচ্ছে কোথায়? নর্থ আমেরিকাতে, বিশেষ করে কানাডা এবং ইউএসএ তে। ঠিক আছে, বিশেষ করে কানাডা এবং ইউএসএ তে তারা মাইগ্রেট করতে শুরু করে পাঞ্জাবিরা। এখানেই কেন হলো? ওরা তো ইউকে, লন্ডন হচ্ছে ব্রিটিশদের প্রধান ঘাঁটি, তাই না? আর কানাডা ছিল ব্রিটিশদের একটা উপনিবেশ। আমি ডাইরেক্ট ঘাঁটিতে যাব না, আমি উপনিবেশে যাব। সেই হিসেবে তাদের শক্তি ওখান থেকে একটু কম হবে, আমাদেরকে প্রবেশ করতে দেবে। ঠিক আছে, সেই হিসেবে ম্যাক্সিমাম সব ইন্ডিয়ানসরা, বিশেষ করে পাঞ্জাবিরা কি করে যে তারা ইন্ডিয়া থেকে নর্থ আমেরিকাতে মাইগ্রেট করতে শুরু করছে। ঠিক আছে, 1904 সাল নাগাদ। এবার এই সময় দেখা যাচ্ছে যে তাদেরকে ক্যানাডায় ঢুকতে দেওয়া হচ্ছে না, তাদেরকে রেশিয়াল ডিসক্রিমিনেশনের সামনাসামনি করতে হচ্ছে। ঠিক আছে, তখন তারা বুঝছে যে অন্য কারোর সাথে এরকম কিছু হচ্ছে না, আমাদের সাথে কেন হচ্ছে? আমরা এখন কি দোষ করলাম যে আমাদেরকে ক্যানাডা ঢুকতে দেওয়া হচ্ছে, তারা জাহাজ দাঁড়িয়ে আছে বন্দরে কিন্তু ল্যান্ডে প্রবেশ করতে দিচ্ছে না। তাহলে কি এমন ঘটনাটা ঘটলো যার জন্য তাদেরকে ক্যানাডার ভেতরে ঢুকে দেওয়া হচ্ছে না? আর যদি কেউ ঢুকেও পড়ে তাকে বিভিন্ন ডিসক্রিমিনেশনের সামনা করতে হচ্ছে। ঠিক আছে, কেন এরকম কেন হচ্ছে? তখন তারা মনে করছে যেহেতু আমাদের দেশ এখনো পরাধীন, যেহেতু আমরা এখনো স্বাধীন নই, সেই জন্য আমাদের সাথে এরকম ডিসক্রিমিনেশন করা হচ্ছে। ঠিক আছে, এবং তখন তারা বুঝলো এই ডিসক্রিমিনেশনকে যদি এখান থেকে বেরোতে হয় তাহলে আগে আমাদের দেশকে স্বাধীন করতে হবে, আর আমাদের দেশ যদি স্বাধীন হয় তাহলে আমরা এই ডিসক্রিমিনেশনের হাত থেকে বাঁচতে পারবো এবং সম্মানের সাথে এখানে থাকতে পারবো। ঠিক আছে, এবং তার জন্য একটা প্রপার অর্গানাইজেশন লাগবে যে মানুষকে এক জায়গায় জমায়েত করবে এবং ভারতের স্বাধীনতার দিকে নিয়ে যাবে। এবং সেই সূত্র ধরে 1907 সাল নাগাদ, সেই সূত্র ধরে 1907 সাল নাগাদ রামনাথ পুরী
একটা প্যাম্পলেট পাবলিশ করছে যার নাম হচ্ছে সার্কুলার ই আজাদি। সার্কুলার ই আজাদি, ঠিক আছে। 1907 সালে এই সূত্র ধরে 1907 সালে রামনাথ পুরী একটা প্যাম্পলেট পাবলিশ করছে যার নাম সার্কুলার ই আজাদি, ঠিক আছে। 1908 সালে তারকনাথ দাস পাবলিশ করছে ফ্রি হিন্দুস্তান। 1908 সালে তারকনাথ দাস পাবলিশ করছে ফ্রি হিন্দুস্তান, ঠিক আছে। এই বছরই 1908 সালে জিডি কুমার প্রতিষ্ঠা করছে স্বদেশ সেবক হোম। এই বছরই 1908 সালেই জিডি কুমার প্রতিষ্ঠা করছে একটা সোসাইটি যার নাম স্বদেশ সেবক হোম, ঠিক আছে। এবং এখান থেকে পাবলিশ হচ্ছে স্বদেশ সেবক বলে একটা পত্রিকা। এবং এখান থেকে পাবলিশ হচ্ছে স্বদেশ সেবক বলে একটা পত্রিকা। আমেরিকাতে বলছি, ঠিক আছে। তাহলে 1904 সাল নাগাদ যখন পাঞ্জাবি কমিউনিটি তাদের জীবনধারার উন্নতির জন্য তারা নর্থ ইন্ডিয়াতে মাইগ্রেট করতে শুরু করছে, তখন তাদেরকে হয় ঢুকতে দেওয়া হচ্ছে না সেখানে, আর যদি ঢুকতেও দেওয়া হয় তাদেরকে ডিসক্রিমিনেট করা হচ্ছে তাদের বর্ণের ভিত্তিতে, জাতির ভিত্তিতে, সেই কোথা থেকে এসছে তার ভিত্তিতে, ঠিক আছে। তখন তাদের মনে হচ্ছে যে অন্য কারোর সাথে এরকম কোনো ঘটনা ঘটছে না, তাহলে আমাদের সাথে আমরা ইন্ডিয়ানস আমাদের সাথে কেন এরকম ঘটনা ঘটছে। তখন তারা ভাবছে যে যেহেতু আমরা এখন পরাধীন সেই জন্য আমাদের সাথে এই ঘটনাগুলো ঘটছে, তাহলে এই ঘটনাগুলো থেকে বেরোনোর উপায় কি, যে ভারতকে স্বাধীন করতে হবে। তাহলে ভারতকে যদি স্বাধীন করতে হয়, যদি মাসকে এক জায়গায় একত্রিত করতে হয়, তাহলে একটা প্রপার আন্দোলনের মাধ্যমে করতে হবে, এছাড়া তো করা পসিবল না, ঠিক আছে। সেই উদ্দেশ্যে 1907 সালে রামনাথ পুরী পাবলিশ করছে কি সার্কুলার ই আজাদি, ঠিক আছে। তারপর পরের বছর 1908 সালে তারকনাথ দাস পাবলিশ করছে ফ্রি হিন্দুস্তান। কোথা থেকে? ভ্যাঙ্কুভার থেকে। কোথা থেকে? ভ্যাঙ্কুভার থেকে পাবলিশ করছে ফ্রি হিন্দুস্তান, ঠিক আছে। ভ্যাঙ্কুভার থেকে পাবলিশ করছে ফ্রি হিন্দুস্তান, ঠিক আছে। নিউজপেপার বা প্যাম্পলেট বলতে পারিস, ঠিক আছে। ঠিক সেই বছর 1908 সালে জিডি কুমার ভ্যাঙ্কুভারে প্রতিষ্ঠা করতে একটা সোসাইটি যার নাম স্বদেশ সেবক হোম, এবং সেখান থেকে তিনি গুরুমুখী ল্যাঙ্গুয়েজ বা যেটাকে আমরা পাঞ্জাবি ল্যাঙ্গুয়েজ বলে থাকি, ঠিক আছে, সেখান থেকে তিনি পাবলিশ করছেন স্বদেশ সেবক বলে একটা প্যাম্পলেট বা নিউজ পেপার, ঠিক আছে। অর্থাৎ তারকনাথ দাস এবং জিডি কুমার এরা দুজন কোথা থেকে লিড করছে? ভ্যাঙ্কুভার থেকে। এই যে তারকনাথ দাস, এই নামটা কি শোনা শোনা লাগছে? কোথায় যেন পড়েছিলাম আমরা? তারকনাথ দাসের নামটা যেন কোথায় পড়েছিলাম, মনে পড়ছে কিছু? তারকনাথ দাস, এটা কি আমরা আগে কোথাও পড়ে এসেছি? আমার মনে হয় কোথাও পড়ে এসেছি। কোথায় যেন এটা পড়েছিলাম? যুগান্তর দল তাদের কিছু সদস্যকে পলিটিক্যাল এবং মিলিটারি ট্রেনিং দেওয়ার জন্য ইউএসএ তে পাঠাচ্ছে এবং প্যারিসে পাঠাচ্ছে হেমচন্দ্র কানুঙ্গকে, আমেরিকায় পাঠাচ্ছে তারকনাথ দাসকে। হেমচন্দ্র কানুঙ্গ প্যারিস থেকে বোম তৈরি শিখে আসছে, তারপর মানিকতলাতে বোম ফ্যাক্টরি তৈরি করা হচ্ছে। আমরা কি করেছিলাম? ঠিক আছে। তাহলে যে তারকনাথ দাস, যে যুগান্তর দল যাকে আমেরিকায় পাঠিয়েছিল মিলিটারি এবং পলিটিক্যাল ট্রেনিং এর জন্য, সে 1908 সালে এসে এখানে কি পাবলিশ করছে? ফ্রি হিন্দুস্তান,
কোথা থেকে পাবলিশ করছে? ভ্যাঙ্কুভার থেকে। ভ্যাঙ্কুভার কার মধ্যে পড়ে? আমেরিকা না কানাডা? ঠিক আছে, ভ্যাঙ্কুভার পড়ে হচ্ছে কানাডার মধ্যে। এইটা হচ্ছে ইউএস এবং কানাডার বাউন্ডারি। এটার বর্ডারটার নাম কি? 49 প্যারালাল। ঠিক আছে, বর্ডারটার নাম 49 প্যারালাল। ঠিক আছে, তাহলে একদম ইউএসএ কানাডার বর্ডারে ধারে একদম রয়েছে কি? ভ্যাঙ্কুভার। ঠিক আছে, তাহলে এখান থেকে তারকনাথ দাস পাবলিশ করছে ফ্রি হিন্দুস্তান, এবং জিডি কুমার একটা সোসাইটি তৈরি করেছে, তার নাম হচ্ছে স্বদেশ সেবক কম, এবং সেখান থেকে গুরুমুখী ল্যাঙ্গুয়েজে পাবলিশ করা হচ্ছে স্বদেশ সেবক বলে একটা নিউজ পেপার বা প্যাম্পলেট। বোঝা গেল? এবার এই যে ফ্রি হিন্দুস্তান এবং স্বদেশ সেবক, এই দুটো এতটা পপুলার পেয়ে যায়, এতটা সেখানকার ভারতীয়দের মধ্যে প্রভাব বিস্তার করে যে এতে ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পেয়ে যাচ্ছে। ঠিক আছে, আর কানাডা কার আন্ডারে? ব্রিটিশ গভর্নমেন্টের আন্ডারে। ব্রিটিশ গভর্নমেন্ট যা বলবে কানাডিয়ান গভর্নমেন্ট তাই করবে, তাই তো? তখন কি করছে? তারকনাথ দাস এবং জিডি কুমারকে কানাডা থেকে বার করে দিচ্ছে। ঠিক আছে, তখন কানাডিয়ান গভর্নমেন্ট তারকনাথ দাস এবং জিডি কুমারকে ভ্যাঙ্কুভার থেকে বার করে দিচ্ছে, এবং তারা আসছে কোথায়? সিয়াটেল, একদম বর্ডারের পাশে। ভ্যাঙ্কুভার থেকে বের করছে, আসছে কোথায়? সিয়াটেল। সিয়াটেলে এসে তারকনাথ দাস এবং জিডি কুমার এরা দুজনে মিলে একটা সোসাইটি স্থাপন করছে। ঠিক আছে, তাহলে হয়তো বুঝলো। তারা বলছি কানাডা তো একটা টাইপের ব্রিটিশ কলোনি ছিল, কিন্তু তখন তো মানে ওরা কি ইন্ডিপেন্ডেন্স পাইনি? তখন তো ওরা ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেছে। ইন্ডিপেন্ডেন্স পেয়ে গেলেও মানে একটা ব্রিটিশ এখন ইনফ্লুয়েন্স আছে। ওরা কিন্তু রিপাবলিক নয়। তুই কানাডা বল, তুই অস্ট্রেলিয়া বল, ওরা কিন্তু কেউ রিপাবলিক নয়। এরা প্রত্যেকটা কিন্তু হ্যাঁ, এরা কিন্তু প্রত্যেকটা ব্রিটিশ কলোনি ছিল, কিন্তু এখনো পর্যন্ত কেউ রিপাবলিক নয়। রিপাবলিক মানে কি? যে হেড অফ দা স্টেট, যেটা পাবলিকের দ্বারা নমিনেট বা ইলেক্টেড হবে। কিন্তু কানাডা এবং অস্ট্রেলিয়াতে যে হেড অফ দা স্টেট, সে কিন্তু ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ কুইন। হ্যাঁ, ব্রিটিশ ক্রাউন, ব্রিটিশ ক্রাউন। তার মানে ওখানে কিন্তু রিপাবলিক নেই, এখনো রিপাবলিক নেই। তারা কিন্তু তাদের হেড অফ দা স্টেট এখনো ব্রিটিশ ক্রাউনকেই মানে, এখনো তাদের কারেন্সিতে এখনো ইংল্যান্ডের রাজা বা রানীর ছবি পাওয়া যায়, মানে যে থাকে তার ছবি থাকে ওদের কারেন্সিতে। ঠিক আছে, কিন্তু ওদের দেশের ভিতরে কিন্তু মানে পলিটিক্যালি ডেমোক্রেসি আছে। হ্যাঁ, অবশ্যই ডেমোক্রেসি আছে, কিন্তু একটা ইনফ্লুয়েন্স আছে, একটা ইনফ্লুয়েন্স আমরা দেখতে পাই। ঠিক আছে, সুতরাং ব্রিটিশ গভর্নমেন্ট যদি চাপ দেয়, তাহলে কানাডিয়ান গভর্নমেন্ট একটা কাজ করতে বাধ্য আর কি। ঠিক আছে, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট বলছে যে এরা তো খুব, আর এই নিউজ পেপারগুলোতে এমন করে লিখছে যাতে সেখানকার ইন্ডিয়ানসরা খুব প্রভাবিত হচ্ছে, তাহলে আমাদের পক্ষে এটা খুব সমস্যাজনক। তখন ব্রিটিশ গভর্নমেন্ট কানাডিয়ান গভর্নমেন্টকে বলছে এদেরকে এখান থেকে বের করে দাও। তখন তারকনাথ দাস এবং জিডি কুমার ভ্যাঙ্কুভার থেকে বেরোচ্ছে এবং চলে আসছে সিয়াটেলে, এবং সিয়াটেলে একটা সোসাইটি স্থাপন করছে, তার নাম হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া হাউস। তারকনাথ দাস এবং জিডি কুমার তারা ভ্যাঙ্কুভার থেকে চলে আসছে সিয়াটেল, এবং সিয়াটেলে এসে একটা সোসাইটি স্থাপন করছে, তার নাম হচ্ছে ইউনাইটেড ইন্ডিয়া হাউস। ইউনাইটেড ইন্ডিয়া হাউস প্রতিষ্ঠা কে করছে? তারকনাথ দাস এন্ড জিডি কুমার, দুজনে মিলে। ওকে, কোথায়? সিয়াটেল। সিয়াটেল কার মধ্যে পড়ছে? ইউএসএ মধ্যে। এবার এন্ট্রি হচ্ছে, মোটামুটি মঞ্চ তৈরি হয়ে গেছে। ঠিক আছে, তাহলে এবার এন্ট্রি হচ্ছে লালা হরদয়ালের। এপ্রিল 1911 সাল নাগাদ, এপ্রিল 1911 সাল নাগাদ লালা হরদয়াল আসছে কোথায়? আমেরিকাতে, এবং সেখানে এসে স্থাপন করছে একটা সোসাইটি স্থাপন করছে, কিন্তু সেখানে তারপর নাম নেই। ঠিক আছে, জাস্ট মানে এদের সাথে মিলে কাজ করছে একসাথে। ঠিক আছে, মোটামুটি 1911 সাল নাগাদ। ঠিক আছে, এবার সেই সময় তাদের মধ্যে অতটা উৎসাহিত নেই, কারণ
তারা একটা ক্যানাডা এখানে ছিল, ভালো মতো কাজ হচ্ছিল, তাদেরকে জোর জবরদস্তি ক্যানাডা থেকে সরিয়ে আমেরিকায় পাঠিয়ে দেওয়া হলো। একটা সাধারণত একটা তো মনের মধ্যে একটা আঘাত আসে, একটা যে উৎসাহ থাকে তার একটা ভাটা পড়ে, তাই না? তারা মোটামুটি ভাবে কাজ করছিল। কিন্তু আমরা জানি 1912 সাল নাগাদ ভারতে একটা ঘটনা ঘটছে। 1912 সাল নাগাদ ভারতে একটা ঘটনা ঘটছে, কি? ডিসেম্বর 1912, যে ভাইসরয় হার্ডিঞ্জের উপর রাসবেরি করে বোম ছুড়ে মারছে। তাহলে এই ঘটনাটা একটা পুরো মোড় ঘুরিয়ে দিয়েছিল। এই যে ডিসেম্বর 1912-তে আমাদের রাসবিহারী বোস হার্ডিঞ্জকে, ভাইসরয় অফ ইন্ডিয়া হার্ডিঞ্জকে যে বোম ছুড়ে মেরেছিল, এটা শুধুমাত্র ভারতের নয়, এটা ভারতের বাইরে যে বিপ্লবী আন্দোলন হয়েছিল তারও মোড় ঘুরিয়ে দিয়েছিল। ঠিক আছে? এরা যে একটা একটুখানি ভাটা পড়ে গেছিল উৎসাহতে, এই ঘটনা দ্বারা তারা আবার অনুপ্রাণিত হচ্ছে। ঠিক আছে? এবং লালা হরদয়াল এখান থেকে পাবলিশ করছে, আমেরিকা থেকে পাবলিশ করছে যুগান্তর সার্কুলার। এবং লালা হরদয়াল এই রাসবিহারী বোসের কৃতিত্বটাকে দেখানোর জন্য তিনি পাবলিশ করছে যুগান্তর সার্কুলার। ঠিক আছে? লালা হরদয়াল রাসবিহারী ঘোষের এই যে কৃতিত্বটাকে সমস্ত মানুষকে জানানোর জন্য তিনি এপ্রিল 1912 সাল নাগাদ তিনি এস্টাবলিশ করছে যুগান্তর সার্কুলার। ঠিক আছে? যাতে এই যে ঘটনাটা ঘটেছে ইন্ডিয়াতে, এই যুগান্তর সার্কুলারের মাধ্যমে সমস্ত দেশবাসী জানতে পারে বা ভারতের বাইরে থাকা মানুষ জানতে পারে। ওকে? 1913 মে 1913 তে লালা হরদয়াল পোর্টল্যান্ডটা হচ্ছে এরকম জায়গা হচ্ছে পোর্টল্যান্ড। এরকম জায়গা হচ্ছে পোর্টল্যান্ডে তিনি স্থাপন করছেন হিন্দি অ্যাসোসিয়েশন। মে 1913-তে লালা হরদয়াল পোর্টল্যান্ডে স্থাপন করছে হিন্দি অ্যাসোসিয়েশন বলে একটা সোসাইটি। ঠিক আছে? মে 1913 সাল নাগাদ লালা হরদয়াল পোর্টল্যান্ডে স্থাপন করছে হিন্দি অ্যাসোসিয়েশন বলে একটা সোসাইটি, যার অন্য একটা নাম আছে, বলতে পারবি কি? অন্য একটা নাম আছে হিন্দি অ্যাসোসিয়েশন। এই কোর্সটার নাম কি? এই কোর্সটা এখান থেকে কি সাগর গেছে? প্রশান্ত মহাসাগর। ইংলিশ নাম প্যাসিফিক ওশান। তাহলে প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। ঠিক আছে? হিন্দি অ্যাসোসিয়েশনের অপর নাম প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। হিন্দি অ্যাসোসিয়েশনের অন্য নাম প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন। এবং এই হিন্দি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে সোহন সিং বাখনা। হিন্দি অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে সোহন সিং বাখনা। এই হিন্দি অ্যাসোসিয়েশন বা প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হচ্ছে সোহন সিং বাখনা এবং এর সেক্রেটারি হচ্ছে লালা হরদয়াল। ঠিক আছে? কিছু টাইম পরে এই হিন্দি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার পোর্টল্যান্ড থেকে সরছে। কিছু সময় পরে হিন্দি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার পোর্টল্যান্ড থেকে সরছে এবং আসছে কোথায়? স্যান ফ্রান্সিসকোতে। কিছু সময় পরে হিন্দি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার পোর্টল্যান্ড থেকে সরছে এবং আসছে কোথায়? সান ফ্রান্সিসকোতে। এবং তখন যেখানে যে হেডকোয়ার্টারটা আসছে সেই হেডকোয়ার্টারের নাম হচ্ছে যুগান্তর আশ্রম। কিছু সময় পরে
হিন্দি অ্যাসোসিয়েশন যেটা পোর্টল্যান্ডে ছিল তার হেডকোয়ার্টারটা ট্রান্সফার হয়ে আসছে সান ফ্রান্সিসকোতে, এবং সেই আশ্রমটার নাম হচ্ছে যুগান্তর আশ্রম। ঠিক আছে, এবং এই যুগান্তর আশ্রম থেকে একটা পত্রিকা পাবলিশ হচ্ছে যার নাম হচ্ছে দ্য গাদার। এই যুগান্তর আশ্রম থেকে একটা নিউজ পেপার পাবলিশ করা হচ্ছে যার নাম হচ্ছে গাদার। প্রথমে এটা উর্দুতে পাবলিশ করা হয়, তারপরে এটা গুরুমুখী ল্যাঙ্গুয়েজে পাবলিশ করা হয়েছিল। মানে প্রথম যদি পাবলিশ করা হয় সেটা হচ্ছে উর্দুতে পাবলিশ করা হয়েছিল, তারপরে গুরুমুখীতে পাবলিশ করা হয়েছিল। আর গদর কথার অর্থ, গাদার কথার অর্থ কি? গাদার কথার অর্থ রিভোল্ট। মানে লালা হরদয়াল তার পত্রিকার মাধ্যমে বলে দিয়েছিল তাদের মনোভাব কি, তারা ব্রিটিশদের পক্ষে কি করতে চলেছে, তারা বিদ্রোহ করতে চলেছে। এই জন্য তার পেপারের নাম কি দিয়েছিল? দা গাদার। স্যার গদর কোনো জায়গায় আছে গদর নামে? গদর মানে তো রিভোল্ট, বিদ্রোহ। আচ্ছা। আর এখানে জায়গা কেন থাকবে? তুই কি সানি দেওলের এই কথা বলছিস নাকি? গাদার ও তো বিদ্রোহ করেছিল কিসের জন্য? প্রেমের জন্য। হ্যাঁ, ওর মেয়ে ওর ওয়াইফ নিয়ে চলে গেল, ফেরত দিল না, তখন কি করছে? বিদ্রোহ করছে। আমি বিদ্রোহ করছে। অমৃতসর থেকে লাহোর। হ্যাঁ, অমৃতসর থেকে লাহোর যাচ্ছে। তাহলে ওটা কি হচ্ছে? বিদ্রোহ করছে, মানে গাদার, তাই তো? তাহলে ঠিকই আছে। তাহলে এইভাবে এই আন্দোলনটা আস্তে আস্তে গাদার নামের পরিচিতি পেতে শুরু করছে। ঠিক আছে, তাহলে আমি যদি এত পর্যন্ত যদি একটা জিনিস বলতে চাই তাহলে কি হবে? 1904 সাল নাগাদ পাঞ্জাবিরা ভারতে যেরকম একটা ফেস করছিল, এরপরে প্রচুর পাঞ্জাবি উন্নত জীবনের আশায় তারা নর্থ আমেরিকাতে আসতে শুরু করে, মাইগ্রেট করতে শুরু করছে। ঠিক আছে, কিন্তু তারা সেভাবে কোনো সম্মান পাচ্ছে না। তখন তারা মনে করছে আমরা যেহেতু এখনো পরাধীন রয়েছি, সেই জন্য আমাদের কোনো সম্মান দেওয়া হচ্ছে না। তাহলে এখান থেকে একমাত্র বেরোনোর উপায় আমাদেরকে দেশকে স্বাধীন করতে হবে। তাহলে দেশকে স্বাধীন করতে গেলে কিছু অর্গানাইজেশন ক্রিয়েট করতে হবে। ঠিক আছে, সেই সূত্র ধরে 1907 সালে কি হলো? সেই সূত্রটা শুরু হলো কবে থেকে? 1907 থেকে। 1907 এ কি হয়েছিল? কি হয়েছিল? রামনাথ পুরী কি পাবলিশ করেছিল? সার্কুলারে আজাদি। 1907 সালে রামনাথ পুরী কি পাবলিশ করেছে? সার্কুলারে আজাদি। না, আমরা আজাদি পেতে চাইছি। ঠিক আছে, তার নামে একটা সার্কুলার পাবলিশ করছে। ঠিক তার এক বছর পর 1908 সালে তারকনাথ দাস কি পাবলিশ করছে? ফ্রি হিন্দুস্তান। ঠিক সেই বছরে জিডি কুমার কি প্রতিষ্ঠা করছে? স্বদেশ সেবক সংঘ। কোথায় করছে? ভ্যাঙ্কুভারে, তাই তো? কিন্তু সেই সময় দেখা যাচ্ছে যে এই স্বদেশ সেবক সংঘ এবং ফ্রি হিন্দুস্তানের চাহিদা এতটাই বেড়ে গেছিল যে ওখানকার ভারতীয়দের মধ্যে একটা আশার সঞ্চার হয়েছিল যে এইভাবে আমরা ভারত স্বাধীন করতে পারবো। এর ফলে ব্রিটিশ গভর্নমেন্ট ভয় পাচ্ছে এবং ক্যানাডিয়ান গভর্নমেন্টকে বলছে জিডি কুমার এবং তারকনাথ দাসকে ক্যানাডা থেকে বের করে দিতে। তারা ভ্যাঙ্কুভার থেকে তারা চলে যাচ্ছে এবং আসছে কোথায়? সিয়াটেলে। এবং সিয়াটেলে জিডি কুমার এবং তারকনাথ দাস দুজনে মিলে কি প্রতিষ্ঠা করছে? ইউনাইটেড ইন্ডিয়া হাউস, তাই তো? ঠিক 1911 সাল নাগাদ আমেরিকা থেকে আসছে লালা হরদয়াল। লালা হরদয়াল মোটামুটি এই আন্দোলনে যুক্ত ছিল, কিন্তু সেভাবে উৎসাহ পাচ্ছিল না। ঠিক তার এক বছর পর ভারতে ঘটলো, ডিসেম্বর 1912-তে ভারতে ঘটছে রাসবিহারী বোস হার্ডিঞ্জের যে হাতি পিঠে করে চলে যাচ্ছিল তার উপর বোম ছুড়ে মারলো। এবার বোম ছুড়ে মারার পর লালা হরদয়াল একটা উৎসাহ পেয়ে গেল যে হ্যাঁ আমরাও কিছু করতে পারি। ওকে, এবং এই যে রাসবিহারী বোস হার্ডিঞ্জকে বোম ছুড়ে মেরেছিল, এর প্রশংসা তিনি কোথায় করছেন? যুগান্তর সার্কুলারে করছেন। যুগান্তর সার্কুলারে করছে। ঠিক আছে, মে 1913-তে লালা হরদয়াল পোর্টল্যান্ড, ওটা সিয়াটেলের কিছুটা নিচে, পোর্টল্যান্ডে তিনি একটা সোসাইটি তৈরি করছেন যার নাম কি? হিন্দি অ্যাসোসিয়েশন। অন্য একটা নাম কি আমি জানি? প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশন নামে। কিছুদিন পর এই হিন্দি অ্যাসোসিয়েশনের হেডকোয়ার্টার যেটা পোর্টল্যান্ডে ছিল, এটা চলে এলো কোথায়? সান ফ্রান্সিসকোতে। এবং সেই আশ্রমটাকে কি বলা হচ্ছে? যুগান্তর আশ্রম। এবং এখান থেকেই পাবলিশ হতে শুরু করে কি? দা গদর নামে একটা পত্রিকা। ঠিক আছে, গদর কথার অর্থ কি? রিপোর্ট। এটা কিছু পাবলিশ করা হয় কোন ল্যাঙ্গুয়েজে? উর্দু ল্যাঙ্গুয়েজে। প্রথমে উর্দু, তারপরে গুরুমুখীতে। ঠিক আছে, এতটা বোঝা গেছে?
আচ্ছা, গদর যে পত্রিকাটা প্রকাশিত হয় আমরা জানি অনেকে ট্যাগ লাইন থাকে, এটা তো হেডলাইন। গদর হচ্ছে পেপারটার হেডলাইন। অনেক সময় ট্যাগ লাইন থাকে বা ক্যাপশন থাকে, ঠিক আছে? ঠিক সেরকম ভাবে গদরের একটা ক্যাপশন ছিল। ঠিক আছে, ক্যাপশনটা কি বা ট্যাগ লাইন যদি আমরা বলি, अंग्रेजी राज का दुश्मन, ठीक है? टैगलाइन হচ্ছে अंग्रेजी राज का दुश्मन। ট্যাগলাইনটা কি? अंग्रेजी राज का दुश्मन, ঠিক আছে? গদর যে পেপার ছিল তার একটা ট্যাগলাইন বা ক্যাপশন ছিল, তার নাম হচ্ছে কি अंग्रेजी राज का दुश्मन। ওকে, যে গদর পেপারটা যে ফ্রন্ট পেজ ছিল গদর পেপারে, সেই পেপারে যতবার পাবলিশ করা হতো ফ্রন্ট পেজে একটাই হেডলাইন থাকতো, যেটা প্রত্যেক পেপারে সেম থাকতো। সেটা হচ্ছে কি अंग्रेजी राज का काला चिट्ठा। এটা কি টাইটেল? এটা টাইটেল, अंग्रेजी राज का काला चिट्ठा। चिट्ठा चिट्ठा चिट्ठा, হ্যাঁ ওই তো কালা চিঠা। ঠিক আছে? এটা যে টাইটেল। ওকে, তাহলে যুগান্তর আশ্রম গদর নিউজপেপার পাবলিশ করছে এবং সেইখানকার ট্যাগলাইন বা ক্যাপশন হচ্ছে কি अंग्रेजी राज का दुश्मन। এবং যতবার পেপার পাবলিশ হয় সেই প্রত্যেকটা পেপারের ফ্রন্ট পেজে একটা টাইটেল লেখা থাকতো, যার নাম কি अंग्रेजी राज का काला चिट्ठा। এবং এখানে প্রায় 14 খানা পয়েন্ট থাকতো, এখানে প্রায় 14 খানা পয়েন্ট লেখা থাকতো, ঠিক আছে? এবং এই 14 খানা পয়েন্টে বলা হতো চিঠা মানে अंग्रेजी राज का काला चिट्ठा, মানে ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে আমাদের শোষণ করছে। এরকম 14 খানা পয়েন্ট এই পেপারের প্রথম ফ্রন্ট পেজে লেখা থাকতো, যাতে ভারতে তো লিখতে পারবে না, ভারতে লিখে সেটাকে ব্যান করে দেবে, ঠিক আছে? সুতরাং যখন এটা ইউএস থেকে পাবলিশ হয় তখন এখানে ব্যান করার মতো কেউ নেই, আমি তো এখানে ওপেন স্বাধীন। তাহলে আমি এখান থেকে পাবলিশ করতে পারি যে ভারতে ব্রিটিশ গভর্নমেন্ট আমাদের ভারতীয়দের উপর কি অত্যাচার করছে, অর্থাৎ সেটাই হচ্ছে কি अंग्रेजी राज का काला चिट्ठा, ঠিক আছে? অর্থাৎ এখানে প্রায় 14 খানা পয়েন্ট থাকতো এবং সেখানে বলা হচ্ছিল যে ব্রিটিশ গভর্নমেন্ট কিভাবে ভারতীয়দের থেকে শোষণ করছে এবং ভারতের থেকে জিনিস নিয়ে ব্রিটেনে চলে যাচ্ছে, ঠিক আছে? এখানে কি বলা থাকতো? এখানে বলা থাকতো কিভাবে ড্রেন অফ ওয়েলথ হচ্ছে, অর্থাৎ ভারতের সম্পত্তি কিভাবে বৃদ্ধিতে চলে যাচ্ছে, ঠিক আছে? এখানে বলা থাকতো যে কিভাবে মিলিটারি এক্সপেন্ডিচার বৃদ্ধি করা হচ্ছে, যাতে ভারতীয়দের দমিয়ে রাখা যেতে পারে। এদিকে মিলিটারি এক্সপেন্ডিচার বাড়ানো হচ্ছে, অন্যদিকে এডুকেশন এবং হেলথ সেক্টরে এক্সপেন্ডিচার কমিয়ে দেওয়া হচ্ছে। বিদেশিদের পণ্য এখানে বিক্রি করার জন্য আমাদের দেশে যে হস্তশিল্প ছিল এবং আমাদের এখানকার যে ইন্ডাস্ট্রি ছিল সেগুলোকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। মানে এরকম প্রায় 14 খানা পয়েন্ট এই গদরের ফ্রন্ট পেজে লেখা থাকতো, যেটাকে বলা হচ্ছে কি अंग्रेजी राज का काला चिट्ठा। এবং শেষ দুখানা পয়েন্ট হলো সলিউশন, যে কিভাবে আমরা এখান থেকে বের হতে পারবো। সলিউশন কি বলছে? যে মনে করো 1857 সালের কথা, যে কিভাবে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল সবাই একত্রিত হয়ে। তাহলে আজ থেকে এটা প্রকাশ করা হচ্ছে 1913 সাল নাগাদ, গদর পাবলিশ হচ্ছে 1913 সাল নাগাদ। তখন বলছে আজ থেকে 56 সাল আগে প্রায় আমাদের ভারতে ঘটেছিল 1857 এর মহাবিদ্রোহ। সেখানে ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাহলে এখন হচ্ছে উত্তম সময়, আবার সময় এসেছে আমাদের কাছে যেখানে আমরা ব্রিটিশদের বিরুদ্ধে আবার আন্দোলন করতে পারি ওইভাবে যেটা আমরা 1857 সালে করেছিলাম, ঠিক আছে? মানে এটা বলা তো সলিউশন। 14 খানা পয়েন্টের মধ্যে 12 খানা পয়েন্ট বলা থাকতো ব্রিটিশরা কিভাবে আমাদের শোষণ করছে, আর দুখানা বলা হতো যে কিভাবে আমরা ওখান থেকে বের হতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে গদর থেকে প্রকাশিত তাদের প্রথম ফ্রন্ট পেজের টাইটেল अंग्रेजी राज का काला चिट्ठा। গদরের আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস ছিল, যেটা হচ্ছে গদরের পাবলিশড কিছু কবিতা, ঠিক আছে? আরেকটা গদর নিউজপেপার আরেকটা উল্লেখযোগ্য একটা জিনিস, সেটা হচ্ছে গদরের পাবলিশড কিছু কবিতা। মানে সেই কবিতাগুলো মানুষদের মনে খুব প্রভাব বিস্তার করেছিল, ঠিক আছে? যেরকম ভাবে আমরা দেখেছিলাম প্রথম পেজে
বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস পড়ে অনেকে উদ্বুদ্ধ হয়েছিল। দ্বিতীয় ফেজে শরৎচন্দ্রের পথের দাবি পড়ে অনেকে উদ্বুদ্ধ হয়েছিল। ঠিক সেরকম ভাবে অনেকে গদরের ওই কবিতাগুলো পড়ে উদ্বুদ্ধ হয়েছিল ভারতকে কিভাবে স্বাধীন করতে হয়। এবার অনেকে কি করছে, অনেকে দেখছে কবিতাগুলো তো খুবই জনপ্রিয় হচ্ছে, তাহলে সমস্ত গদরের যত কবিতা বেরিয়েছিল নিউজ পেপারে সবকটাকে একত্রিত করছে এবং একত্রিত করে পাবলিশ করছে, যেটাকে বলা হচ্ছে গাদার দি গুঞ্জ, যেটাকে বলা হচ্ছে গাদার দি গুঞ্জ। গাদার দি গুঞ্জ, গাদার দি গুঞ্জ মানে কি, যে গাদারে পাবলিশড কবিতার একটা কম্পাইলেশন, ঠিক আছে, এটা হচ্ছে গাদার দি গুঞ্জ। এটা প্রচুর পরিমাণে পপুলার পেয়েছিল ভারতীয়দের মধ্যে। ওকে, গাদার দি গুঞ্জ মানে কি থাকতো, অনেক কটা কবিতার কম্পাইলেশন থাকতো গাদার দি গুঞ্জে, ঠিক আছে। আর এই পত্রিকা কি শুধুমাত্র আমেরিকা এবং নর্থ আমেরিকাতেই পাবলিশ করা হতো, মানে প্রচার করা হতো না, যেখানে যেখানে ভারতীয়রা ছিল সেখানে সেখানে এই গদর পত্রিকা যেত। সেটা মেলায় হোক, সেটা সিঙ্গাপুর হোক, সেটা চায়না হোক, সেটা ইন্ডিয়া হোক, ঠিক আছে, যেখানে যেখানে ভারতীয় ছিল সেখানে সেখানে এই পত্রিকা সেখানে যেত। সুতরাং আমরা বুঝতে পারছি যে এই পত্রিকা ভারতীয়দের, ভারতে তো আমরা দেখেছি যে দেশীয় ভাষা সংবাদপত্র আইন এসেছিল, সেখানে ভারতীয় সংবাদপত্রগুলোর কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে, কণ্ঠরোধ করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এবং সেখানে তাহলে তো ভারতীয় যে মিডিয়া ছিল তারা তো ব্রিটিশদের সম্বন্ধে কিছু লিখতে পারছিল না। তাহলে গদারই হচ্ছে এমন একটা পত্রিকা যে ব্রিটিশদের যা কিছু করছিল, যেভাবে শোষণ করছিল আমাদেরকে, সেটা বাইরে গিয়ে প্রকাশ করেছিল, ঠিক আছে। সুতরাং গদার হচ্ছে এমন একটা পত্রিকা যে খুব জনপ্রিয়তা লাভ করছে এবং যেখানে সমস্ত পৃথিবীতে যেখানে যেখানে ভারতীয় আছে সেখানে সেখানে এই গদার পত্রিকা পৌঁছে যাচ্ছে এবং সেখানকার ভারতীয়দের মধ্যে একটা আগুন তৈরি দাঁড়াচ্ছে যে আমাদের সাথে এরকম ব্যবহার করছে ব্রিটিশরা, তাহলে সবাই মিলে যদি আমরা একত্রিত হতে পারি তাহলে এই ব্রিটিশ শাসনকে আমরা উৎখাত করে ফেলতে পারবো ভারত থেকে, ঠিক আছে। এই ভূমিকাটা কে নিয়েছিল, মানুষের মধ্যে আগুন জ্বালানোর এই ভূমিকাটা কে নিয়েছিল, গদার নিয়েছিল, ঠিক আছে। আমরা দেখেছিলাম 1902-3 সাল নাগাদ কলকাতার প্রতিষ্ঠা হয় অনুশীলন সমিতি, তাই তো। সেই অনুশীলন সমিতি পরবর্তীকালে একটা পত্রিকা প্রকাশ করে যার নাম হচ্ছে যুগান্তর। যুগান্তর এতটাই পপুলার হয়ে গিয়েছিল তখন আমরা তাকে কোনো সেই দলের সদস্যকে আমরা অনুশীলন সমিতির সদস্য বলে জানতাম না, আমরা জানতাম যুগান্তর দলের সদস্য হিসেবে। সুতরাং গাদার এতটাই পপুলার পেয়ে গেছিল তখন এই যে সদস্যকে আমরা হিন্দি অ্যাসোসিয়েশন সদস্য হিসেবে আমরা তখন পরিচিতি লাভ করেনি, তখন এদেরকে বলা হতো গদর দলের সদস্য। সেই পরিপ্রেক্ষিতে নভেম্বর 1913 সাল নাগাদ হিন্দি অ্যাসোসিয়েশনের নাম চেঞ্জ করা হচ্ছে এবং পরে করা হচ্ছে হিন্দুস্তান গদর পার্টি। হিন্দুস্তান গদর পার্টি, ঠিক আছে। গদর এতটাই পপুলার হয়ে গেছিল যে তারা হিন্দি অ্যাসোসিয়েশন বা প্যাসিফিক কোস্ট হিন্দুস্তান অ্যাসোসিয়েশনের নাম চেঞ্জ করে কি করছে, হিন্দুস্তান গদর পার্টি, ঠিক আছে। 1914 সাল নাগাদ এমন 3টে ঘটনা ঘটেছে যার ফলে গদর দল তথা ভারতীয় বিপ্লবীবাদের ইতিহাসে একটা যুগান্তকারী পরিবর্তন দেখা যায়, ঠিক আছে। 1914 সাল নাগাদ এমন 3টে ঘটনা ঘটেছে যাতে গদর দল এবং ভারতের ইতিহাসে একটা যুগান্তকারী পরিবর্তন লক্ষ্য করা যায়, ঠিক আছে। এটা কি কি চেঞ্জ করলাম 3টে ঘটনা। 1914 এ 3টে ঘটনা ঘটেছে। একটা ঘটনা কি বলতে পারবি? একটা ঘটনা তো বলতে পারবি। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার।
ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কত থেকে কত পর্যন্ত হয়েছিল? 14 থেকে 19 পর 14 থেকে 18। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি, তিনটে ঘটনা, একটা ঘটনা ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, সেকেন্ড ঘটনা হচ্ছে কুমাকাতা মারু ইনসিডেন্ট। কুমাকাতা মারু ইনসিডেন্ট এটা জাপানে হচ্ছে, ক্যানাডা, ক্যানাডা হচ্ছে। কুমাকাতা মারু ইনসিডেন্ট, ঠিক আছে। আর একটা কি, লালা হরদয়াল ইউএসএ ছেড়ে সুইজারল্যান্ডে চলে গেছিল। লালা হরদয়াল ইউএসএ ছেড়ে সুইজারল্যান্ডে চলে গেছিল, ঠিক আছে। লালা হরদয়াল ইউএসএ ছেড়ে সুইজারল্যান্ডে চলে গেছিল। 1913 সাল নাগাদ আমরা দেখলাম মোটামুটি আমেরিকাতে গদর একটা সংবাদপত্র খুব পপুলার হয়ে যাচ্ছে, তারা তাদের পার্টির নাম চেঞ্জ করে, অর্গানাইজেশনের নাম চেঞ্জ করে দিচ্ছে, মোটামুটি তারা একটা বেস, যেটা বেস ছিল সেটা কমপ্লিট করে ফেলছে। ঠিক তার পরের বছর এমন তিনটে ঘটনা ঘটে যাতে গদর পার্টি এবং ভারতের বিপ্লবীবাদের ইতিহাস পুরোটাই চেঞ্জ হচ্ছে। কি ঘটনা? লালা হরদয়াল সে আমেরিকা থেকে ছেড়ে পালিয়ে কোথায় চলে যাচ্ছে? সুইজারল্যান্ডে চলে যাচ্ছে। আর একটা যে কুমাকাতা মারু ইনসিডেন্ট, আর একটা হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার স্টার্ট হয়েছিল, ঠিক আছে। প্রথমটা আছে লালা হরদয়াল। তাহলে লালা হরদয়াল কি প্রতিষ্ঠা করেছিল? হিন্দি অ্যাসোসিয়েশন। হিন্দি অ্যাসোসিয়েশন পরবর্তীকালে কোন সংবাদপত্র পাবলিশ করে? দা গদর। পরবর্তীকালে হিন্দি অ্যাসোসিয়েশনের নাম চেঞ্জ করে কি হয়? হিন্দুস্তান গদর পার্টি। তার মানে আমাদেরকে বুঝতে হবে যে গদর যে নিউজপেপারটা সেটা খুব পপুলার হয়ে গেছিল, এবং সঙ্গে সঙ্গে তাকে যে প্রতিষ্ঠা করেছিল লালা হরদয়াল, তারও পপুলারিটি অনেক বেশি বেড়ে যায়। তাহলে সেটা কি ব্রিটিশ গভর্নমেন্ট সুনজরে দেখবে? একদম দেখবে না। যে সে ইন্ডিয়াতে কিছু করতে পারছে না, অন্যদিকে ইন্ডিয়ার একজন ব্যক্তি আমেরিকাতে এসে তাদের বিরুদ্ধে লিখছে এবং সেই পেপারটা বিভিন্ন জায়গায় ট্রান্সফার করে দিচ্ছে, বিভিন্ন জায়গায় পৌঁছে দিচ্ছে, তাহলে সেটা ব্রিটিশ গভর্নমেন্ট কোনোভাবে কোনোদিন মেনে নেবে না, তাই তো? তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট ইউএসএ গভর্নমেন্টকে বলছে লালা হরদয়ালকে অ্যারেস্ট করতে। ব্রিটিশ গভর্নমেন্ট ইউএসএ গভর্নমেন্টকে বলছে লালা হরদয়ালকে অ্যারেস্ট করতে। সুতরাং মে 1914 সাল, মোটামুটি মার্চ 1940 নাগাদ লালা হরদয়ালকে ইউএস গভর্নমেন্ট অ্যারেস্ট করে নিচ্ছে। মার্চ 1940 নাগাদ লালা হরদয়ালকে ইউএস গভর্নমেন্ট অ্যারেস্ট করে নিচ্ছে। অ্যারেস্ট করে নেওয়ার পর তার কিছুদিন পর তার বেলও হয়ে যাচ্ছে, সে বেলও পেয়ে যাচ্ছে, এবং যখনই সে বেল পাচ্ছে তখনই সে মনে করছে এটা সুবর্ণ সুযোগ ইউএসএ থেকে বেরিয়ে যাবে, এবং সে ইউএসএ থেকে বেরোচ্ছে এবং কোথায় চলে যাচ্ছে? সুইজারল্যান্ড চলে যাচ্ছে। এবং কোথায় চলে যাচ্ছে? সুইজারল্যান্ড চলে যাচ্ছে, এবং পরবর্তীকালে সুইজারল্যান্ড থেকে চলে যাচ্ছে কোথায়? বার্লিনে। বার্লিন কোথায় অবস্থিত? কোথায় হবে? জার্মানি। তাহলে 1914 সালের প্রথম ইনসিডেন্ট কি হয়েছিল? লালা হরদয়ালকে ইউএসএ গভর্নমেন্ট ব্রিটিশ গভর্নমেন্টের কথায় লালা হরদয়ালকে অ্যারেস্ট করছে, পরবর্তীকালে তাকে বেলও দিয়ে দিচ্ছে। তখন লালা হরদয়াল মনে করছে যে এখনই আমার সুবর্ণ সুযোগ এখান থেকে বেরিয়ে যাওয়ার, সুতরাং সে আমেরিকা থেকে বেরোচ্ছে এবং চলে যাচ্ছে সুইজারল্যান্ডে, এবং পরবর্তীকালে সুইজারল্যান্ড থেকে চলে আসছে বার্লিনে। ওকে, লালা হরদয়ালের চ্যাপ্টারটা মোটামুটি এখানে ক্লোজড। এবার হচ্ছে কুমাকাতা মারু। কেন বদবজের নাম কুমাকাতা মারু? তার অ্যান্সারটা এখানে পাবো, ঠিক আছে। তাহলে লালা হরদয়াল আমেরিকা থেকে চলে যাওয়ার পর যারা গদর দলের সদস্য ছিল তাদের উৎসাহ একটা ভাটা পড়ছে, তাদের লিডারই চলে যাচ্ছে, তারা একা কি করবে, তাই না? আমাদের লিডার যদি চলে যায় বা কোনো একটা যুদ্ধ হচ্ছে সেখানকার যদি লিডারই মরে যায়, তাহলে তার শরীরটা কিছু করতে পারবে? কিছু করতে পারবে না, তারা আন্দোলনের উপর ব্যর্থ হয়ে যাবে। তাহলে এই সময় যখন লালা হরদয়াল আমেরিকা ছেড়ে সুইজারল্যান্ডে চলে যাচ্ছে, তখন তাদের সদস্যদের মধ্যে একটা উৎসাহ ভাটা করছে। ঠিক এই সময় একটা ইনসিডেন্ট ঘটছে, যেটা হচ্ছে কুমাকাতা মারু ইনসিডেন্ট। গুরদীপ সিং বলে একজন ব্যক্তি, গুরদীপ সিং বলে একজন ব্যক্তি, সে থাকতো হচ্ছে সিঙ্গাপুরে।
সে থাকতো কোথায়? সিঙ্গাপুরে। সে তার ইচ্ছে হলো সে সিঙ্গাপুর থেকে কানাডায় যাবে, সিঙ্গাপুর থেকে ছেড়ে কানাডায় যাবে। সুতরাং কানাডাতে তখন তো সেভাবে প্লেনের সুবিধা ছিল না, তখন যেতে হলে কিসে করে যেতে হবে? জাহাজে করে যেতে হবে। তখন গুরদীপ সিং একটা জাহাজ ভাড়া করল, তার নাম হচ্ছে কুমাগাতা মারু, মানে জাহাজটার নাম হচ্ছে কুমাগাতা মারু। জাহাজটার নাম হচ্ছে কুমাগাতা মারু। এটা হচ্ছে একটা জাপানিজ জাহাজ। এই জাহাজটা কোথাকার জাহাজ? এই জাহাজটা জাপানের জাহাজ, ঠিক আছে? তাহলে গুরদীপ সিং বলে একজন ব্যক্তি যে কিনা সিঙ্গাপুরে থাকতো, সে তার ইচ্ছে হলো সে যাবে কানাডা, ঠিক আছে? তো কানাডা যেতে গেলে তো আমাকে জাহাজ ভাড়া করতে হবে, জাহাজে করে যেতে হবে। সেই জন্য সে জাপানের একটা জাহাজ, তার নাম হচ্ছে কুমাগাতা মারু, সেটা সে রেন্টে নিচ্ছে বা চার্টার করছে। সেই জাহাজে করে সে প্রথমে এলো হংকং, এরোপ্লেন চালু হয়নি। সেভাবে বেরিয়েছিল হংকং থেকে গেল যে সাংহাই, এবং সাংহাই থেকে গেল হচ্ছে ইয়োকোহামা, ইয়োকোহামা হচ্ছে জাপানে অবস্থিত, এবং জাপান থেকে গেল হচ্ছে কোথায়? কানাডার ভ্যাঙ্কুভারে। ঠিক আছে, এবং সেখান থেকে গেল কোথায়? কানাডার ভ্যাঙ্কুভারে। কিন্তু যখন সে জাহাজ, এবং এই জাহাজে প্রায় 336 জন শিখ ছিল, মানে পাঞ্জাবি ছিল। এই জাহাজটার মধ্যে প্রায় 376 জন শিখ ছিল। এই জাহাজটার মধ্যে প্রায় 376 জন মানে পাঞ্জাবি ছিল, তার মধ্যে শিখও ছিল, মুসলিমও ছিল, ঠিক আছে? তাহলে প্রথমে গুরদীপ সিং সে যে কিনা সিঙ্গাপুরে থাকতো, তার ইচ্ছে হলো সে আমেরিকা ছেড়ে কানাডায় যাবে। তার জন্য সে একটা জাহাজ ভাড়া করলো জাপানের থেকে, তার নাম হচ্ছে কুমাগাতা মারু। সেখান থেকে সে প্রথমে হংকং গেল, হংকং থেকে সাংহাই গেল, সাংহাই থেকে সে গেল জাপানের ইয়োকোহামা, এবং সেই জাপানের ইয়োকোহামা থেকে গেল কোথায়? কানাডার ভ্যাঙ্কুভারে। ওই ভ্যাঙ্কুভার যেখানে তারকনাথ দাস পাবলিশ করেছিল ফ্রি হিন্দুস্তান, সেই ভ্যাঙ্কুভারে গেল। কিন্তু যখন সে জাহাজটা ওখানে নোঙর করলো, তখন কানাডিয়ান গভর্নমেন্ট তাকে জাহাজ থেকে নামতে দিচ্ছে না। শুধু তাকে না, প্রায় 376 জন সদস্যকে জাহাজ থেকে নামতে দিচ্ছে না, ঠিক আছে? তখন এই যে তাদেরকে প্রায় 2 মাস ওই জাহাজের মধ্যে আটকে রাখা হয়, এমনকি তাদের কোনো খাদ্য খাবার কিছু দেওয়া হয়নি, জাহাজের মধ্যে তারা না খেয়ে প্রায় 2 মাস ওখানে আটকে ছিল, সার্ভাইভ করেছে, ঠিক আছে, প্রায় 2 মাস ধরে। এবার এই যে ইনসিডেন্টটা ঘটছে, ওখানে অনেক ইন্ডিয়ানও ছিল। এই যে ইনসিডেন্টটা ঘটেছে যে 200 জন ব্যক্তিকে 300 জন ব্যক্তিকে জাহাজের মধ্যে আটকে রেখে দিয়েছে, তাদেরকে নামতে দিচ্ছে না। এই ইনসিডেন্টের জন্য ওখানকার বিভিন্ন আদালতে কেস হচ্ছে, বিভিন্ন কমিটি তৈরি করা হচ্ছে, কিন্তু আলটিমেটলি কোনো লাভ হচ্ছে না। তাদেরকে কি করছে? এই কুমাগাতা মারু জাহাজটাকে কানাডা থেকে বার করে দিচ্ছে। এবং যখন সে ভ্যাঙ্কুভার থেকে আসছে ইয়োকোহামা যাওয়ার উদ্দেশ্যে, তখন স্টার্ট হয়ে গেছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। যখন সেই কুমাগাতা মারু জাহাজটা ভ্যাঙ্কুভার থেকে আবার ইয়োকোহামার উদ্দেশ্যে যাত্রা করছে, যখন সেই জাহাজটা ভ্যাঙ্কুভার থেকে ইয়োকোহামার উদ্দেশ্যে যাত্রা করছে, তখন শুরু হয়ে যাচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। এবং ব্রিটিশ গভর্নমেন্ট একটা আদেশ জারি করছে যে কোনো জাহাজ কোথাও দাঁড়াতে পারবে না, তাদেরকে ডাইরেক্ট আসতে হবে কোথায়? ক্যালকাটা। ব্রিটিশ গভর্নমেন্ট একটা আদেশ জারি করছে যে কোনো জাহাজ পথে কোথাও দাঁড়াতে পারবে না, এই যুদ্ধ চলাকালীন কোনো জাহাজ কোথাও দাঁড়াতে পারবে না, তাদেরকে ডাইরেক্ট ক্যালকাটা আসতে হবে, ঠিক আছে? তখন এই কুমাগাতা মারু জাহাজ তো ইয়োকোহামা দাঁড়াতে পারছে না, কারণ ব্রিটিশ বারণ করেছে। তখন আসছে কোথায়? তারা ক্যালকাটা। তুই ভাব, ইয়োকোহামা থেকে ভ্যাঙ্কুভার গেছে, ওখানে 200 দিন না খেয়ে ওখানে ছিল, তারপর তারা যখন ব্যাক করছে ইয়োকোহামাতে, তখন যুদ্ধ শুরু হয়ে যাচ্ছে। সেই পরিস্থিতিতে তারা আবার ক্যালকাটার দিকে উদ্দেশ্যে রওনা দিচ্ছে, আর জাহাজে কতক্ষণ টাইম লাগে? এবার ক্যালকাটা পোর্টে যখন এসছে, তখন বলে না, তোমাদের এখানে নামতে দেওয়া হবে না। কারণ এই যে 376 জন, তখন কিন্তু এরা নরমাল মানুষ ছিল না, তখন এদের উপর একটা রেভলিউশনারি ট্যাগ লেগে গেছিল। এই 376 জন মেম্বারদের যে ছিল কুমাগাতা মারু জাহাজে, এরা সাধারণ মানুষ ছিল না, তখন এদের উপর একটা রেভলিউশনারি ট্যাগ লেগে গেছিল।
তখন ব্রিটিশ গভর্নমেন্ট বলছে না তোমাদের ক্যালকাটায় নামতে দেওয়া যাবে না, তোমরা আরো সাউথে যাও। কোথায় যায়? বজবজ। জাপান কি মানে ব্রিটিশ কলোনি ছিল? জাপান জাপান কলোনি ব্রিটিশ কলোনি ছিল? জাপান কোনো কলোনি ছিল না। না, কোনো কলোনি ছিল না। আচ্ছা, তাহলে মানে তখন মানে ব্রিটিশ মানে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় মানে ব্রিটিশ নেভি কি এতটাই ইনফ্লুয়েন্স মানে হচ্ছে কি সারা ওয়ার্ল্ডে কোথাও যদি কোনো ট্রান্সপোর্ট হয় তাহলে, কেননা তখন তো মানে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান সময় জাপান ইনভলভ হয় পরে ইনভলভ হয়েছে। পরে হয়েছে, পরে ফার্স্ট ইউরোপে স্টার্ট হয়েছে। এবারে তাহলে ওখান থেকে মানে ব্রিটিশ ক্রাউন একটা অর্ডার জারি করছে, সেটা কি ইন্ডিপেন্ডেন্স জাপানের পোস্টে যে তোমরা এখানে দাঁড়াবে। দাঁড়াবে। তাহলে অনেক মোটামুটি যেহেতু এখানে ইন্ডিয়ানরা ছিল, সেহেতু ওই জন্য ওদেরকে নামতে দিচ্ছে না সাধারণত। ঠিক আছে, না আমি কথাটা কেন বললাম মানে জাপান তো হচ্ছে ব্রিটিশ মানে ওরা তো অ্যালাইড পাওয়ার ছিল। সেখানে কথা জিজ্ঞেস করলাম, ওরা তো ওই হিসেবে অপোজিশন মানে একটাই ছিল, একদিকেই ছিল না, ব্রিটিশরা আলাদা ছিল আর জাপানটা ছিল না। অ্যালাইড পাওয়ারের মধ্যে জাপানও ছিল, ব্রিটিশও ছিল, ইউএসও ছিল। আর সেন্ট্রাল পাওয়ারের মধ্যে জার্মানি ছিল, অস্ট্রিয়া, হাঙ্গেরি ছিল। জাপান, জার্মানি আর ইতালি এরা আলাদা ছিল না? মুসোলিনি, হিটলার সেকেন্ড ওয়ার্ল্ড না ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারও তো ছিল জাপান। ঠিক আছে, তাহলে জাহাজটা ভ্যাঙ্কুভারে আসলো না, ভ্যাঙ্কুভার থেকে ইকোহামা আসলো না, তাকে আসতে তার পাঠিয়ে দেওয়া হলো ক্যালকাটা। ওই পঙ্কজ পড়ে যাচ্ছে, হাত দিস বলে পড়ে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু তাদের গায়ে যে একটা রেভলিউশনারি ট্যাগ লেগে গেছিল, সেই জন্য তাদেরকে ক্যালকাটা বন্দরে ডক করতে দেওয়া হলো না। তাদেরকে বলে তোমরা আরো সাউথে যাও। গিয়ে কোথায় যাচ্ছে? বজবজ। এবং তখন এই 376 জন সদস্য যখন বজবজ যাচ্ছে, তখন তাদেরকে বলছে ওই দেখো ট্রেন দাঁড়িয়ে আছে, সোজা পাঞ্জাবে যাওয়ার, ওখানে বসো আর পাঞ্জাবে থেকে পাঞ্জাবের জন্য উদ্দেশ্যে রওনা হও। তখন ওরা বলছে কেন আমরা পাঞ্জাবে যাবো, আমরা এখানে যাবো। তখন এরা অপোজ করছে, তুই ভাব, এরা হংকং থেকে ভ্যাঙ্কুভার গেছে 200 দিন না খেয়ে, সেখান থেকে পথে আসছে তখন ওয়ার্ল্ড ওয়ার শুরু হয়ে গেছে, কলকাতায় এদেরকে নামতে দেওয়া হয়নি, আবার তারা বজবজে গেছে। তো তখন তাদেরকে যদি বলা হয় আপনাদের জন্য পাঞ্জাব মেল দাঁড়িয়ে আছে, পাঞ্জাব মেলে বসুন আর পাঞ্জাবের উদ্দেশ্যে রওনা দিন, একটা মানুষের পক্ষে কি এটা মেনে নেওয়া সম্ভব? কোনোদিন মেনে নেওয়া সম্ভব না। তখন ব্রিটিশ গভর্নমেন্ট আর এই 376 জন সদস্যদের মধ্যে একটা খণ্ডযুদ্ধ হচ্ছে। এখানে প্রায় 22 জন প্যাসেঞ্জার এখানে মারা যাচ্ছে আর কিছুজন পালিয়ে চলে যাচ্ছে। ঠিক আছে, এই ঘটনাকেই বলা হচ্ছে কি কোমাকাতমারু ইনসিডেন্ট। এই ঘটনাতে এখানে এই 376 জন পাঞ্জাবি ছিল। তার সাধারণত ভাবে এই যে পাঞ্জাবিদের সাথে যা কিছু হয়েছে তারা একটা এফেক্ট পাঞ্জাবে গিয়ে পড়বে। আর পাঞ্জাবে এফেক্ট পড়া মানে কি? গদরের মধ্যে এফেক্ট গিয়ে পড়া, মানে গদরদের মধ্যে তো ম্যাক্সিমাম পাঞ্জাবি আছে। তাহলে এই যে ঘটনাটা, এই যে লালা হরদয়াল চলে যাওয়ার পরে একটা যে আশাহত হয়েছিল, এটা এই কোমাকাতমারু ইনসিডেন্ট হওয়ার জন্য তারা উদ্বুদ্ধ হচ্ছে যে আমাদের সাথে এরকম করেছে, তাহলে আমরা ব্রিটিশদের এবার রিটালিয়েট করব। ঠিক আছে, তাহলে এই কোমাকাতমারু ইনসিডেন্টের মাধ্যমে যে গদর দল একটা আশাহত হয়ে গেছিল, একটা নিরাশ হয়ে গেছিল, তারা আবার পুনর্জীবিত হচ্ছে। ঠিক আছে, এবার হচ্ছে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার। থার্ড পয়েন্ট, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কাদের কাদের মধ্যে হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কাদের কাদের মধ্যে হয়েছিল? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার কাদের কাদের মধ্যে হয়েছিল? তাহলে অ্যালাইড পাওয়ারটা কে কে ছিল? অ্যালাইড পাওয়ারে কে কে ছিল? আমেরিকা, আপনার হচ্ছে
ইংল্যান্ড আর হচ্ছে ওই ফ্রান্স ইউএসএ, ইউএসএসআর, ইউকে। ইউকে তো মেন ছিল। অ্যালাইড পাওয়ার আর সেন্ট্রাল সেন্ট্রাল পাওয়ার। অ্যালাইড মানে অক্টো না না বিদ্যুৎ অ্যালাইড পাওয়ার আর সেন্ট্রাল পাওয়ার। সেন্ট্রাল পাওয়ার কি ছিল? জার্মানি জার্মানি ইটালি আর অটোমান এম্পায়ার। জার্মানি, ইটালি অস্ট্রিয়া হাঙ্গেরি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর অটোমান এম্পায়ার। অটোমান এম্পায়ারের ক্যাপিটাল কোথায় ছিল? বাইজেন্টাইন না না ওই কনস্টান্টিনোপল কনস্টান্টিনোপল বর্তমানে কোথায় দেখতে পাই আমরা? ইস্তানবুল। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল পাওয়ারে কি কি ছিল? মেইন তিনটে পাওয়ার, জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর অটোমান এম্পায়ার। আর অ্যালাইড পাওয়ারে ইউএসএসআর, ইউএসএ, ফ্রান্স, ইউকে and empire। তারপর আর ইউএসএ, রাশিয়া। রাশিয়া ছিল? ইউএসএসআর, রাশিয়া আমাদের পরেই গুলো করছে। রাশিয়া তো ভয়ই করি। তারপর তারপর জাপান, ইটালি, তারপর জাপান and স্যার জাপান আর বলছি স্যার জার্মানিতে তো হিটলার, ইটালিতে মুসোলিনি। হিটলার, the first world war। ও আচ্ছা আর ইউএসএ। ঠিক আছে, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল জুলাই 1914 থেকে নভেম্বর 1918, তাই তো? ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হয়েছিল জুলাই 1914 থেকে নভেম্বর 1918। এখানে দুটো পাওয়ার ছিল, একটা অ্যালাইড পাওয়ার, একটা সেন্ট্রাল পাওয়ার। অ্যালাইড পাওয়ারে ছিল ফ্রান্স, ইউকে এবং তাদের সমস্ত এম্পায়ার যত ছিল, ইন্ডিয়া বল, এদিকে শ্রীলঙ্কা বল, এদিকে বার্মা বল, সমস্ত এম্পায়ার। ইউএসএসআর মানে সোভিয়েত ইউনিয়ন, ইটালি, জাপান, ইউএসএ, আর এদিকে জার্মানি, অস্ট্রিয়া হাঙ্গেরি আর অটোমান এম্পায়ার। ঠিক আছে, তাহলে এই নিয়ে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার হচ্ছে। এবার গদররা দেখছে, যারা গদর পার্টির সদস্য ছিল তারা দেখছে এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। ঠিক আছে, এটা হচ্ছে সুবর্ণ সুযোগ। এখানে কোমাকাতুমারু ইনসিডেন্টের ফলে আমাদের পাঞ্জাবিদের মধ্যে একটা আগুন চলে এসেছে যে আমাদেরকে বদলা নিতে হবে। আর এই সময় ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার শুরু হচ্ছে। এইটা হচ্ছে একটা সুবর্ণ সুযোগ যেখানে ইউকে ওয়ার্ল্ড ওয়ারে বিজি আছে। তাহলে আমরা যদি ইন্ডিয়াতে গিয়ে একটা আর্ম রিভোল্ট করি তাহলে আমরা ইউকে সহজেই পরাস্ত করতে পারবো, তাই না? এই সময় গদরটা মনে করছে যে এটা হচ্ছে একটা খুব সুবর্ণ সুযোগ। এখানে ইউকে বিজি আছে ওয়ার্ল্ড ওয়ারকে নিয়ে। এই সময় যদি আমরা ইন্ডিয়াতে গিয়ে 1857 মধ্যে যে একটা আর্ম রিভোল্ট করি তাহলে আমরা সহজেই ব্রিটিশ গভর্নমেন্টকে হারাতে পারবো, তাই তো? সেই জন্য গদর পার্টি একটা সার্কুলার জারি করছে, অ্যালানের জাং। সেই জন্য গদর পার্টি একটা সার্কুলার জারি করছে, তার নাম হচ্ছে অ্যালানের জাং। ঠিক আছে, ব্রিটিশদের উদ্দেশ্যে জাং, অ্যালানের জাং। এই জন্য গদর পার্টি একটা সার্কুলার পাবলিশ করছে, অ্যালানের জাং। ঠিক আছে, এবং সমস্ত গদর পার্টি সদস্যদের বলছে এবং ইন্ডিয়ানসদের বলছে যারা বিভিন্ন বাইরে ছিল যে তোমরা সবাই ইন্ডিয়াতে আসো এবং আমরা একত্রিত হব এবং ব্রিটিশদের বিরুদ্ধে একটা আর্মড রিভল্ট করব। ঠিক আছে, ব্রিটিশদের বিরুদ্ধে একটা আর্মড রিভল্ট করব। সুতরাং অ্যালানের জঙ্গের মাধ্যমে গাদাররা বলছে সমস্ত ইন্ডিয়ানসদের কোথায় আসতে? ইন্ডিয়াতে আসতে। এবং ইন্ডিয়াতে সেখানে তারা কি করবে? আর্মড রিভল্ট করবে। আর্মড মানে আগ্নি অস্ত্র নিয়ে সশস্ত্র বিপ্লব, আর্মড রিভল্ট করবে। ঠিক আছে,
তাহলে আমরা ব্রিটিশকে পরাজিত করতে পারবো। কিন্তু এখানে একটা ক্যাচ আছে, এই অস্ত্র কোথায়? এরা কতটা অ্যানালাইজ জানতো করে দিয়েছে যে আমরা এই ওয়ার্ল্ড ওয়ারের সময় ব্রিটিশরা দুর্বল হয়ে পড়েছে, চলো সবার সমস্ত ইন্ডিয়ান ভারতে চলো, অ্যালানের যান, ঠিক আছে, সমস্ত ইন্ডিয়ান ভারতে চলো, আমরা ব্রিটিশদের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন করব, ঠিক আছে। কিন্তু অস্ত্র কোথায়? অস্ত্রই তো নেই, তাহলে আর্মড রিভল্ট হবে কি করে? ব্রিটিশদেরকে আমরা হারাতে পারবো কি করে? ব্রিটিশদের কাছে অত্যাধিক কামান আছে, বন্দুক আছে, গোলা বারুদ আছে, তাহলে আমরা কি তলোয়ার নিয়ে ওদের যুদ্ধ করবো? হারাতে পারবো না নিশ্চয়ই। যেটা আমাদের 1857 সালে মহাবিদ্রোহ হয়েছিল, আমরা পুরনো জিনিসপত্র নিয়ে যুদ্ধ করছিলাম, আর ব্রিটিশরা অত্যাধুনিক জিনিসপত্র নিয়ে যুদ্ধ করছিল, আমাদের সব সমাজে হারিয়ে দিয়েছিল। তাহলে সেই ঘটনা যদি আবার পুনরাবৃত্তি হয়, তাহলে আলটিমেটলি করে তো কোনো লাভ নেই। তাহলে ব্রিটিশদের হাতে যে অস্ত্র আছে, আমাদের হাতেও সেই অস্ত্র থাকতে হবে, তাহলে তো একটা পারস্পরিক সমান একটা ইয়ে তৈরি হবে, তাই না? তাহলে এই যে আর্ম রিভোল্টের কনসেপশন যেটা রয়েছে, কিন্তু আর্ম কোথায়? আর্মি তো নেই, যে মেন লোক চলে এসেছে, কিন্তু বন্দুক, কামান, গুলি কোথায়? আমরা কি শুধু খালি লড়াই করবো নাকি? তাহলে সমস্যা। এবার এখানে আসছে হচ্ছে ইন্দো জার্মান প্লট বা ইন্দো জার্মান কনস্পিরেসি। এখানে আসছে কি, বন্দুক নেই, আমাদেরকে বন্দুক জোগাড় করতে হবে, আগ্নেয়াস্ত্র জোগাড় করতে হবে। সেই পরিপ্রেক্ষিতে একটা আসছে হচ্ছে ইন্দো জার্মান কনস্পিরেসি, ঠিক আছে। তাহলে আমরা যদি ওয়ার্ল্ড ওয়ারের অ্যালাইড পাওয়ার সেন্ট্রাল পাওয়ার দেখি, একদিকে ইউকে রয়েছে, একদিকে জার্মানি রয়েছে, তাহলে দুজন দুজনের শত্রু। তাহলে যে শত্রু হবে সে কি হবে? মিত্র। আমাদের তো মিত্র হবে, আমারও শত্রু ইউকে, জার্মানির শত্রু ইউকে, তাহলে শত্রু শত্রু আমার বন্ধু, তাই তো? তাহলে ভারতের বিপ্লবীরা চলে যায় জার্মানিতে, এবং জার্মানিতে কি চুক্তি করছে, যেটাকে আমরা বলি কি ইন্দো জার্মান কনস্পিরেসি বা ইন্দো জার্মান প্লট, ঠিক আছে। কে কে যাচ্ছে মনে আছে? লালা হরদয়াল ইউসুফ থেকে সুইজারল্যান্ড গেল, সুইজারল্যান্ড থেকে কোথায় গেল? তাহলে বার্লিন কোথায় মধ্যে, কার মধ্যে অবস্থিত? জার্মানির মধ্যে অবস্থিত। তাহলে একজন হচ্ছে কে? লালা হরদয়াল। সেকেন্ড, ভূপেন্দ্রনাথ দত্ত, যে মাদাম ভিকাজি কামার সাথে ভারতের প্রথম পতাকা উত্তোলন করেছিল জার্মানিতে, সেই ভূপেন্দ্রনাথ দত্ত, সেও জার্মানিতে ছিল। তাহলে প্রথম হচ্ছে লালা হরদয়াল, সেকেন্ড হচ্ছে ভূপেন্দ্রনাথ দত্ত, থার্ড কে? স্বামী বিবেকানন্দের ভাই, নাম কি? স্বামী বিবেকানন্দের ভাই, স্বামী বিবেকানন্দের ভাই, স্বামী বিবেকানন্দের ভাই বীরেন্দ্রনাথ দত্ত, ঠিক আছে। তাহলে বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, লালা হরদয়াল এবং ভূপেন্দ্রনাথ দত্ত, ভূপেন্দ্রনাথ দত্ত তিনজনে একত্রিত হচ্ছে, ঠিক আছে। এবং তারা দেখা করছে জার্মান ফরেন অফিসের সাথে। দত্ত দত্ত বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, লালা হরদয়াল আর ভূপেন্দ্রনাথ দত্ত। স্বামী বিবেকানন্দের ভাইয়ের নাম কি? ভূপেন্দ্রনাথ দত্ত। ভূপেন্দ্রনাথ দত্ত, বীরেন্দ্রনাথ বললি? আরে আটাই হলো একই হয়েছে। জার্মান তিনজন একত্রে জার্মানিতে মিট করছে এবং দেখা করছে জার্মান ফরেন অফিসে। ঠিক আছে, তিনজনে দেখা করছে কোথায়? জার্মান ফরেন অফিসে। এবং সেখানে জার্মান যারা যে প্রতিনিধি ছিল তাদেরকে বলছে, দেখুন আপনাদেরও শত্রু ইউকে, আমাদেরও শত্রু ইউকে, তাহলে আপনারা কি আমাদেরকে অস্ত্র শস্ত্র দিয়ে সাহায্য করতে পারবেন? জার্মানিতে সুবর্ণ সুযোগ,
ঠিক আছে, আমার কাজ যদি অন্য কেউ করে দেয় তাহলে আমি কেন সাহায্য করবো না? ঠিক আছে, এটা আমার তো এসে যাচ্ছে, আমি জাস্ট আর্মস এন্ড অ্যামুনিশন সাপ্লাই করছি, আমি ওর মধ্যে নেই, আমাদের দেশের কোনো নাগরিক এখানে জড়াবে না, জাস্ট আর্মস এন্ড অ্যামুনিশন যাবে, তাহলে কোনো ব্যাপার না। আমি ওই দিক থেকে লড়াই করছি, ওই দিক থেকে যদি ইন্ডিয়া লড়াই করে তাহলে ইউকে আর্মি চাপ খেয়ে যাবে, তাই তো? তাহলে জার্মান বলছে হ্যাঁ আমরা রাজি আছি। সুতরাং জার্মান ফরেন অফিস এবং ওই তিনজন সদস্য, মানে আমাদের লালা হরদয়াল, উপেন্দ্রনাথ দত্ত এবং বীরেন্দ্রনাথ চট্টোপাধ্যায়, এরা তিনজন, এই চারজন মিলে একটা প্ল্যান হচ্ছে, যার নাম হচ্ছে কি জিমারম্যান প্ল্যান। জিমারম্যান প্ল্যান, জিমারম্যান প্ল্যান। এবং যার নাম হচ্ছে কি জিমারম্যান প্ল্যান, ঠিক আছে? জিমারম্যান প্ল্যান, ঠিক আছে? জার্মান ফরেন অফিস আর আমাদের তিনজন বিপ্লবী একত্রিত হচ্ছে এবং এই প্রপোজালে সাইন দিচ্ছে এবং একটা প্ল্যান তৈরি হচ্ছে যার নাম হচ্ছে জিমারম্যান প্ল্যান। এবং এই জিমারম্যান প্ল্যানের পরিপ্রেক্ষিতে জার্মানে একটা সোসাইটি স্থাপন করা হচ্ছে, তার নাম হচ্ছে বার্লিন কমিটি ফর ইন্ডিপেন্ডেন্স। রাখতে হবে। বার্লিন কমিটি ফর ইন্ডিপেন্ডেন্স, বার্লিন কোথায়? জার্মানি। তাহলে বার্লিন কমিটি ফর ইন্ডিপেন্ডেন্স স্থাপন করা হচ্ছে এবং এই বার্লিন কমিটির মাধ্যমে কি হচ্ছে, জার্মান আর্মস এন্ড অ্যামুনিশন বার্লিন কমিটিকে দেবে এবং বার্লিন কমিটি সেইগুলো ইন্ডিয়াতে ট্রান্সফার করবে বা যেখানে ভারতের সৈনিক আছে সেখানেও ট্রান্সফার করবে, এই হিসেবে একটা প্ল্যান ছক হয়েছে, ঠিক আছে? তাহলে গদররা যেটা বলেছিল যে আমরা আর্মস রিভল্ট করব, আর তাদের কাছে যে আর্মস ছিল না সেটা কার মাধ্যমে এলো? সেটা ইন্দো জার্মান কনস্পিরেসির মাধ্যমে জার্মানের কাছ থেকে এলো, ঠিক আছে? তাহলে মানুষও চলে এসেছে, জার্মানির কাছ থেকে অস্ত্র চলে এসেছে, তাহলে আমাদের তো আর কোনো সমস্যাই নেই। কি সমস্যা? আমার সমস্যাই তো নেই, কি সমস্যা? কোনো সমস্যা নেই। হ্যাঁ, জিমারম্যান প্ল্যান না করতে পারি একটা জাস্ট, অত দরকার নেই। এতেই বলছে এত কিছু মনে রাখতে হবে। এবার আমি যদি বলি জিমারম্যান প্ল্যান কার নাম অনুসারে হয়েছে, তাহলে তো আরো অবস্থা খারাপ হয়ে যাবে। জিমারম্যানের নামই হয়েছে। হিস্ট্রি অপশনাল হিস্ট্রি অপশনাল তো হচ্ছে। হিস্ট্রি অপশনাল যে ইউকে আর ফ্রান্স তো সবসময় মানে গন্ধ হয়ে যায়, এবার কি করে একত্রিত হলো গন্ধ হয়ে করে আবার যদি আসে জাতি অঙ্কশ নাই। তুই যখন বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের শত্রু আর মিত্র, এটা সবসময় কনস্ট্যান্ট থাকে না, এটা তো স্বার্থের উপর ডিপেন্ড করছে, তুই কার মিত্র হবি কার শত্রু হবি, ঠিক আছে? এইগুলো কোনো সময় কনস্ট্যান্ট হয় না। জিওপলিটিক্স এর একটা কথা আছে, নাথিং ইজ কনস্ট্যান্ট, there is no permanent friend, there is no permanent friend and enemy also, ঠিক আছে? এখানে ইন্টারেস্ট থাকে, আমার স্বার্থ, আমার হ্যাঁ অবশ্যই অবশ্যই আমার দেশের স্বার্থ, ঠিক আছে? তাহলে বদলটা যেটা চেয়েছিল অ্যালানের জন্য, তাহলে মানুষ অলরেডি চলে এসেছে ইন্ডিয়াতে, আর অন্য দিক থেকে জার্মানির কাছ থেকে অস্ত্র চলে এসেছে, ঠিক আছে? তাহলে আর কোনো সমস্যা নেই। তাহলে সমস্ত যারা গদর ছিল তারা পাঞ্জাবে একত্রিত হলো, কিন্তু পাঞ্জাবের কেউ এদেরকে মেনে নিতে পারছে না, কেন মেনে নিতে পারছে না? যে এরা অলরেডি ইন্ডিয়া থেকে বাইরে চলে গেছে, আবার ইয়ে করার জন্য এখানে এসেছে, এদের স্বার্থ কি? এদেরকে অ্যাকসেপ্টই করছে না, বরঞ্চ ওখানকার যারা মোড়ল আর কি খালসা, ঠিক আছে, তারা কি গভর্নমেন্টকে সাপোর্ট করছে, এদেরকে সাপোর্ট না করে ব্রিটিশ গভর্নমেন্টকে সাপোর্ট করছে, এদেরকে ধরিয়ে দিচ্ছে, ঠিক আছে? হ্যাঁ, তখন কি করছে, এই যে গদরিয়ে তারা একটা লিডার বানাচ্ছে, কাকে? রাসবিহারী বোসকে। এরা লিডার বানাচ্ছে কাকে? রাসবিহারী বোসকে, ঠিক আছে? এরা লিডার বানাচ্ছে কাকে? রাসবিহারী বোসকে। তাহলে আমরা জানি রাসবিহারী বোসকে মানে সবথেকে ভায়োলেন্ট রেভলিউশনারির মধ্যে একজন, বলা তাকে তাই বলা হয় মোস্ট ভায়োলেন্ট রেভলিউশনারি, তাই তো?
তাহলে সেরকম লোক কি, আর সে কোথায় ছিল? সে দেরাদুন ছিল। ওই কি বলেছিলাম আগে, ফরেস্ট ডিপার্টমেন্টে ওই আলিপুর বম কেসের জন্য সে দেরাদুন চলে গেল, সেখানে ফরেস্ট ডিপার্টমেন্টে কাজ করলো, বোম ছুড়ে মারলো, সেদিনকেই আবার চলে গেছে, গিয়ে আবার ওখানে পাঠিয়ে দিচ্ছে যে ইস কি দুঃখজনক ঘটনা, ভাইসরয়কে তো বোম ছুড়ে মারে বলুন তো। ঠিক আছে, মানে সে ব্রিটিশ গভর্নমেন্ট কত ভালোবাসে এটা দেখানোর জন্য সে ওখানে গিয়ে বলছে এটা কে করলো, কি জন্য করলো। ঠিক আছে, তাহলে সে দেরাদুনে লুকিয়েছিল। যখন গদররা যখন এখানে এলো তখন রাসবিহারীকে দলের নেতা করে দিল। ঠিক আছে, রাসবিহারী বোস একটা ডেট ঠিক করছে যে 21শে ফেব্রুয়ারি 1915 আমরা সবাই মিলে একসাথে রিপোর্ট করব। কিন্তু রিপোর্টটা আলটিমেটলি হয় না, প্ল্যানটাকে ফাঁস করে দিয়েছিল। ঠিক আছে, সুতরাং রাসবিহারী বোস এখান থেকে পালাচ্ছে, পালিয়ে আসছে কলকাতা। ঠিক আছে, এবং সেখানে সে একটা ছদ্মনাম ইউজ করছে, বলতে পারবি? ছদ্মনাম, রাসবিহারী বোসের ছদ্মনাম, টাইটেল ছিল টেগোর। টাইটেল ছিল টেগোর। টেগোর ছিল টেগোর। রাসবিহারী বোস কলকাতায় আসছে এবং সে জাপানে পালানোর জন্য প্ল্যান করছে। জাপানে পালাতে গেলে তাকে জাহাজে করে পালাতে হবে। আমি যে জাহাজে উঠবো তখন তো জিজ্ঞেস করবে তোমার নাম পরিচয় কি, তাহলে উঠতে দেবে না। এবং তার নামে ওয়ারেন্ট জারি হয়ে গেছে, বিভিন্ন চারদিকে সব জায়গায় পোস্টার বিলি হয়ে গেছে। তখন কলকাতায় সে যখন বন্দরে আসছে তখন বলছে আপনি কে? আপনি জানেন আমি কে? আমি হচ্ছে প্রিয়নাথ ঠাকুর। প্রিয়নাথ ঠাকুরটা আবার কে? আরে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, দুঃসম্পর্কের ভাই। আর আমরা জানি রবীন্দ্রনাথ ঠাকুর 1913 সালে নোবেল প্রাইজ পেয়েছিল। তাহলে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা লেভেল অনেকটা হাই হয়ে গেছিল। তাহলে কে যদি বলে আপনি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, তাহলে তাই দিয়ে কেউ আটকাবে? কেউ আটকাবে না। তাহলে রাসবিহারী বোস লাহোর থেকে পালিয়ে কলকাতা আসছে এবং কলকাতা বন্দর হয়ে যাবে যে জাপানে। এবং 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 সে বলছে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের ভাই, এই বলে সে কলকাতা থেকে জাপানে পালিয়ে চলে যাচ্ছে। এবং জাপানে পালিয়ে গিয়ে সে নাকামুরায়া বলে একটা বেকরি আছে। ঠিক আছে, নাকামুরায়া বলে একটা বেকরি আছে, সেখানে সেই বেকরিতে কাজ করছে এবং পরবর্তীকালে সেই বেকরিটা যাদের ছিল তাদেরই মেয়ের সাথে বিবাহ করছে। ঠিক আছে, তাদেরই মেয়ের সাথে বিবাহ করছে। এবং যেহেতু সে নাকামুরায়া বেকরিতে কাজ করতো সেই জন্য রাসবিহারী বোসকে আমরা বোস অফ নাকামুরায়া বলে থাকি। ঠিক আছে, যেহেতু রাসবিহারী বোস নাকামুরায়া বেকরিতে কাজ করতো এবং পরবর্তীকালে তাদেরই একজন মেয়েকে বিবাহ করেছিল, সেই জন্য রাসবিহারী বোসকে আমরা বোস অফ নাকামুরায়া বলে থাকি। ঠিক আছে, পরবর্তীকালে 1942 সাল নাগাদ রাসবিহারী বোস আইএনএ ফর্ম করছে, তাই তো? এবং পরবর্তীকালে জাপান গভর্নমেন্ট তাকে রাইজিং অফ দ্য স্টার অ্যাওয়ার্ড প্রদান করছে। পরবর্তীকালে রাসবিহারী বোসকে জাপান গভর্নমেন্ট রাইজিং অফ দ্য সান অ্যাওয়ার্ড প্রদান করছে। ওকে, রাইজিং অফ দ্য সান। ওকে, তাহলে এই যে গদরের যে যারা সদস্য ছিল তারা এসে এরকম রেবেলিয়ন করছে, তারা বলছে যে আমরা দেশকে আর্ম রিভল্টের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এদেরকে প্রতিহত করতে ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট নিয়ে আসছে, ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট। হ্যাঁ, ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1915। ঠিক আছে, একটা অ্যাক্ট আনছে ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1915। এবং এই অ্যাক্টের মাধ্যমে, এই অ্যাক্ট কেন আনা হয়েছে? এই গদর ইয়েটাকে দমন করার জন্য।
এই একটা কেন আনা হয়েছে? এই গদরের যে কার্যকলাপ সেটাকে দমন করার জন্য বা সাপ্রেস করার জন্য এই একটা আনা হয়। লালা হারদার কি তখন ওই সময় জার্মানিতেই ছিল? হ্যাঁ লালা হারদার হ্যাঁ জার্মানিতে ছিল, উনি আসেনি এখানে। লালা হারদার জার্মানিতে ছিল। ঠিক আছে, দমন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা খুব তাড়াতাড়ি একটা অ্যাক্ট নিয়ে আসে, ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট। মানে গদর যে মুভমেন্টটা সেটাকে দমন করার জন্য ব্রিটিশ গভর্নমেন্ট একটা অ্যাক্ট নিয়ে আসে, ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্ট 1955। এর ফলে কোনো ট্রায়াল ছাড়া আমরা বিপ্লবীকে অ্যারেস্ট করতে পারবো এবং তাকে জেলে বন্দী করতে পারবো। ঠিক আছে, পরবর্তীকালে এই অ্যাক্টটাকে আমরা কি নামে জানি? রাওলাট অ্যাক্ট নামে। পরবর্তীকালে এই ডিফেন্স অ্যাক্টটাই কি নামে জানা যায় আমরা? রাওলাট অ্যাক্ট হিসেবে। ওকে, পরবর্তীকালে এই অ্যাক্টটাই আমরা জানি হচ্ছে রাওলাট অ্যাক্ট হিসেবে। হবে না। রাওলাট অ্যাক্টকে আমরা রাওলাট অ্যাক্ট কেন বলি? রাওলাট অ্যাক্টকে আমরা রাওলাট অ্যাক্ট কেন বলি? রাওলাট নামে কি কোনো ব্যক্তি ছিল? ছিল। কি নাম তার ব্যক্তির নাম? সিডনি রাওলাট। সে কি তৈরি করেছিল? রাওলাট কমিটি তৈরি করেছিল। সেই কমিটি রাওলাট অ্যাক্ট বানিয়েছিল। আর রাওলাট অ্যাক্টের অ্যাকচুয়াল নাম কি? ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্টটা পরবর্তীকালে রাওলাট অ্যাক্ট হয়ে যায়। ঠিক আছে, রাওলাট অ্যাক্টে জাস্ট আমরা অ্যাজ এ খুব পপুলার তাই তাকে রাওলাট অ্যাক্ট বলে থাকি। রাওলাট অ্যাক্ট একটা নাম আছে। পরে কি ওরা অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারিজ ক্রাইম অ্যাক্ট, এটাকে আমরা রাওলাট অ্যাক্ট বলছি। ঠিক আছে, অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট, অ্যানার্কিয়াল অ্যান্ড রেভলিউশনারিজ ক্রাইম অ্যাক্ট, এটাকে আমরা রাওলাট অ্যাক্ট বলে থাকি। রেভলিউশনারি ক্রাইম অ্যাক্ট, ক্রাইমস অ্যাক্ট, এটাকে আমরা রাওলাট অ্যাক্ট বলে থাকি। এবং এই ডিফেন্স অ্যাক্ট, ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্টের পরিপ্রেক্ষিতে শুরু হয় লাহোর কনস্পিরেসি কেস। লাহোর কনস্পিরেসি কেস 1915। এটা হচ্ছে ফার্স্ট লাহোর কনস্পিরেসি কেস, ফার্স্ট। আর সেকেন্ড লাহোর কনস্পিরেসি কেসে এটা ভগৎ সিং এর সাথে হয়েছিল, সেকেন্ড লাহোর। এই ডিফেন্স ইন্ডিয়া অ্যাক্টের অনুসারে যারা গদর পার্টির সদস্য ছিল তাদের এগেইনস্টে শুরু হয় লাহোর কনস্পিরেসি কেস, লাহোর ষড়যন্ত্র মামলা 1915। এটা হচ্ছে প্রথম লাহোর কনস্পিরেসি কেস। আর সেকেন্ড লাহোর কনস্পিরেসি কেসে ভগৎ সিং এর ট্রায়াল হয়েছিল। ঠিক আছে, এই লাহোর কনস্পিরেসি কেসের মাধ্যমে সমস্ত যারা গদর দলের সদস্য ছিল তাদেরকে অ্যারেস্ট করা হয়, কিছুদেরকে ফাঁসি দিয়ে দেওয়া হয়, কিছুদেরকে জেলে পুরে দেওয়া হয়। এইভাবে মোটামুটি গদর আন্দোলনটাকে পুরোটাই তারা সাপ্রেস করে দিয়েছে ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, আর শেষ লাস্ট একটা পয়েন্ট, যেটা হচ্ছে 9 সেপ্টেম্বর 1915। 9 সেপ্টেম্বর 1915 এই সময় কি হয়েছিল? বুড়িবাদামের যুদ্ধ। এই সময় কি হয়েছিল? বুড়িবাদামের যুদ্ধ। কাদের কাদের মধ্যে হয়েছিল? বাঘাযতীন আর ব্রিটিশ গভর্নমেন্ট। ঠিক আছে, ব্যাটেল অফ বুড়িবাদাম। ঠিক আছে, ব্যাটেল অফ বুড়িবাদাম। ঠিক আছে, এই বুড়িবাদামটা হয়েছে কার মধ্যে? বাঘাযতীন and ব্রিটিশ গভর্নমেন্ট। ব্রিটিশ গভর্নমেন্টের মধ্যে। ঠিক আছে, আর এই যুদ্ধটা হয়েছিল কোথায়? বুড়িবাদামের নদীর তীরে হয়েছিল। এই যুদ্ধটা কোথায় হয়েছিল? বালাসোরের বুড়িবাদামের নদীর তীরে। বালাসোরে বুড়িবাদামের নদীর তীরে এই যুদ্ধটা হয়েছিল। ঠিক আছে, সেই জন্য এই যুদ্ধটাকে বলা হয় বুড়িবাদামের যুদ্ধ। এবং এই যুদ্ধে বাঘাযতীন আহত হচ্ছে
এবং তাকে বালাসোর হসপিটালে ভর্তি করা হচ্ছে এবং শেষ পর্যন্ত 10 সেপ্টেম্বর 1915 বাঘাযতীন বালাসোর হসপিটালে মারা যাচ্ছে। 10 সেপ্টেম্বর 1915 বাঘাযতীন বালাসোর হসপিটালে মারা যাচ্ছে। বাঘাযতীনের অ্যাকচুয়াল নাম যতীন্দ্রনাথ মুখার্জি। তাকে বাঘাযতীন কেন বলা হয়? মানে তার গ্রামে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছিল, ঠিক আছে, এবং সেই রয়্যাল বেঙ্গল টাইগারটাকে মেরেছিল বলে তার নাম বাঘাযতীন হয়ে গেছে, ঠিক আছে। হাত দিয়ে মেরেছিল না? নো সাল নাগাদ বাঘাযতীন যে গ্রামে থাকতো সেই গ্রামে রয়্যাল বেঙ্গল টাইগার চলে এসেছিল এবং সে অত্যন্ত বীরত্বের সাথে সেই বাঘটাকে হত্যা করেছিল, ঠিক আছে। হাত দিয়ে মারুক, পা দিয়ে মারুক, মুখ দিয়ে মারুক, কিছু কিছু একটা করে মেরেছে, ঠিক আছে। সেই জন্য মুখটা ধরে ফুল যাচ্ছেন চলে গেল। না স্যার, আমার প্রশ্নটা হচ্ছে বাঘ চলে গেল। কত যাচ্ছে? সেই জন্য বাঘাযতীনকে সেই জন্য যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় কি বলা হয়? বাঘাযতীন বলা হয়। মানে স্যার আমি তাহলে হঠাৎ বাঘাযতীন বালাসোরে কি করছিল? হঠাৎ বাঘাযতীন বালাসোরে কি করছিল? ওই অস্ত্র শস্ত্র আসছিল ওদিক থেকে। কি ওটা করো তাহলে আসতে পারে। কোনটা করব? চেঞ্জ ওটা মুছে গেছে। ওটা গেলটা কোথায়? ওইখানেই কাজ হয়ে গেছে। ঠিক আছে, হয়ে গেছে। কন্ট্রোল জেড যাই হোক, ঠিক আছে, ঠিক আছে, কন্ট্রোল দিলে তো হবে না। যাই হোক, এটা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ না। এটা অ্যান্ড্রয়েড? হ্যাঁ। তাই? যাই হোক, এবার তাহলে ওই যে ইন্দো জার্মান কনস্পিরেসি যেখানে বলা হয়েছিল যে আর্মস এন্ড অ্যামুনিশন জার্মান থেকে আসবে, তাহলে এই বাঘাযতীন বালাসোরে সেই আর্মস এন্ড অ্যামুনিশনের জন্য ওয়েট করছিল। ওই আগে বলেছিলাম যে খবর পেয়ে গিয়েছিল এটা কি করতে চলেছে, তাহলে বাঘাযতীন ওখানে যে অস্ত্র আনতে যাচ্ছে সেই খবরটা ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ছিল আর কি, এবং যখনই সে অস্ত্র আনতে গেছিল তখন ব্রিটিশ অ্যাটাক করে এবং সে আঘাতপ্রাপ্ত হয় এবং বালাসোর হসপিটালে ভর্তি হয়ে পরের দিন সে মারা যাচ্ছে। ওকে, তাহলে এই হয়ে গেল মোটামুটি ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটিস। এটা 1907 সাল থেকে নিয়ে 1915 সাল পর্যন্ত ছিল। আর 1915 সাল আস্তে আস্তে গদর মুভমেন্ট প্রায় শেষ হয়ে গেছিল এবং রেভলিউশনারি অ্যাক্টিভিটি এখানে সমাপ্ত ঘটে, মানে ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটি এখানে সমাপ্ত ঘটে। তাহলে এবার প্রশ্ন, ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি অ্যাক্টিভিটি 1915 সালে কেন শেষ হলো? মেন তিনটে ঘটনা দাও। মেন তিনটে ঘটনা হয়েছিল এই সময়। একটা 1916 সালে হোম রুল লীগ স্থাপন হয়েছিল। হোম রুল লীগ, তিলকের হোম রুল লীগ, অ্যানি বেসান্তের হোম রুল লীগ। হোম রুল লীগ আসার জন্য রেভলিউশনারি অ্যাক্টিভিটি সাপ্রেস হয়ে গেছিল। মানে ওরা নিজেরাই চাইছিল যে এটা হোক, মানে কিনা যারা রেভলিউশনারি দুটো ফেজ, এই দুটো ফেজ কখন এসেছিল? যখন দেখেছিল যে এক্সট্রিমিস্ট আর মডারেটরা কোনো কিছু করতে পারছে না, তখন এসেছিল। বঙ্গভঙ্গের সময় এসেছিল। আর সেকেন্ড এসেছিল যখন অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল, ঠিক আছে। যখন কোনো দিশা ছিল না, ভারত যখন এক্সট্রিমিস্ট আর মডারেট লিডারসদের কাছে কোনো দিশা ছিল না যে তারা ভারতবর্ষকে কিভাবে স্বাধীন করবে, তখন উদয় হয় বিপ্লবীদের, ঠিক আছে। 1916 সালে বাল গঙ্গাধর তিলক চলে এসেছে এবং এসে সে হোম রুল লীগ স্থাপন করছে। তার মানে মেন স্ট্রিম লিডারদের মধ্যে একটা আইডিয়া আছে কিভাবে দেশকে স্বাধীন করতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা কারণ, হোম রুল লীগ স্থাপন, অ্যানি বেসান্ত এবং তিলক দ্বারা। তারপরে 1917 সাল নাগাদ মন্টেগু ঘোষণা করছে ব্রিটিশ গভর্নমেন্টের পক্ষ থেকে যে আমরা একটা দায়িত্বশীল গভর্নমেন্ট স্থাপন করতে চলেছি ভারতবর্ষে,
ঠিক আছে? এর জন্য আমরা অ্যাক্ট আনছি, যেটা পরবর্তীকালে আমরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 বা মন্টিগু চেমস্ফোর্ড রিপোর্ট 1919 নামে জানি, এবং সেখানে বলা হয়েছে ভারতীয়দের হাতে কিছু ক্ষমতা দেওয়া হবে। তাহলে ভারতীয়রা যেটা চেয়েছিল স্বরাজ, এটা কিছুটা অন্তত পাচ্ছে, সেই জন্য বিপ্লবী আন্দোলন কিছুটা সীমিত হয়ে গেছিল। আর মেন যে কারণ সেটা হচ্ছে 1919-এর গান্ধীয়ান এরা। গান্ধী ঢুকে যাচ্ছে, তার মানে সে একজন অত্যন্ত পপুলার একজন ফিগার। তাহলে গান্ধী যখন ঢুকছে তখন ভারতের সমস্ত স্বাধীনতা আন্দোলন গান্ধীকে কেন্দ্র করে চলছিল। তখন রেভলিউশনারিরা অনেকটা সাপ্রেস হয়ে গেছিল আর কি। সেই জন্য ফার্স্ট ফেজ অফ রেভলিউশনারি মোটামুটি 1915 সাল নাগাদই শেষ হয়ে গেছিল। ঠিক আছে? গান্ধীয়ান এরা, গান্ধী এসেছিল। গান্ধী কখন বলছি 1919 গান্ধী 1915 গান্ধী তো আরো আগে ঢুকেছে 1915